আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রানা আহমেদ। ওনার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছিলেন। ওনার যেই বাড়ি, ওনার বাড়ি থেকে নানির যেই বাড়ি, এটার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সবসময়ই কিন্তু নানি বাড়ির লোকজন এখানে আসছে, ওনারা নানি বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী বলতে হবে। তো নানি তো সবসময় আসেন। কোনো এক বিকালে আসছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার পরও বৃষ্টি চলছে। তো নানি আছেন, অনেকক্ষণ ধরে গল্প গুজব হচ্ছে। তো একটা পর্যায়ে নানির কাছে ভূতের গল্প শুনতে চান রানা ভাই। তখন নানি একটা ঘটনা শোনান, যেটা 1980 সালের দিকে ঘটেছিল ওনার সাথে। তখন এই রানা ভাইয়ের মায়ের বয়স 13 কি 14 বছর। ওই সময়ে যেটা হয়, নানির একটি সন্তান হয়, যেটা হচ্ছে এই রানা ভাইয়ের ছোট মামা। উনি 7 মাস যখন হয় আর কি, গর্ভে ওনার বয়স হয় ওই ছোট মামার, তখন উনি ভূমিষ্ঠ হন। যার কারণে উনি ছিলেন ইমম্যাচিউর বেবি আর কি, অপরিপক্ক। ওনার নাকি চোখই ফোটে নাই তখন। ওনাকে নিয়ে বেশ পেরেশানিতে ছিলেন, খুব যত্নে ওনাকে রাখতে হচ্ছিল। তো এরকম একটা সময় চলছিল। আর নানা উনি ওই সময় নৌকা চালাতেন। তবে নৌকা বলতে যে খেয়া পারাপারের নৌকা না, ওনার নৌকাটা বেশ বড় ছিল। নৌকায় মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন, দূরে দূরে যেতেন। আবার কোনো প্রোগ্রাম হলে ওনার নৌকা নিয়ে অনেকে যেতেন আর কি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এইভাবে ওনার নৌকা ভাড়া নিত অনেকেই, উনি চালাতেন সেটা। তো একবার হয় কি, উনি দিনের বেলা বের হয়েছেন নৌকা নিয়ে, একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন এই নানি উনি বলছেন যে বাসায় তো কিছু কাজ আছে, তুমি একটা কাজ করো, ধইঞ্চা নিয়ে আসো। এই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে আলাদাভাবে ধইঞ্চা গাছ লাগানো হয়, এই ধইঞ্চা গাছ দিয়ে কিন্তু কিছু কিছু কাজ হয়। এটা নাকি ক্ষেতের মধ্যে লাগানোর একটা উপকারিতাও রয়েছে, আর এটার কিছু কাজ রয়েছে। এরকম ভারী কোনো কাজ হয় কি না আমি জানি না। তো এরকম কিছু গাছ উনি নিয়ে আসতে বলেছিলেন। তো নানা বলছেন যে ঠিক আছে, আমি নিয়ে আসবো, এই বলে উনি চলে গেছেন। চলে যাওয়ার পর নানা তো যেই সময় আসার কথা, মানে ওখানে গেছেন, মানে যেখানে যাওয়ার কথা ছিল নৌকা নিয়ে, যাওয়ার পর কোনো কারণে দেরি হয়ে যায়। এদিকে ওনার ফিরতে দেরি হচ্ছে। নানি তো ওনার সন্তানাদি নিয়ে, আর ওই যে 7 মাসে ভূমিষ্ঠ হয়েছেন যে ছোট মামা, তাকে নিয়ে আছেন ঘরের মধ্যে। তো রাত তখন যে কয়টা এটা ঠিক নানি বলতে পারেন না। তখন তো আসলে উনি ওইভাবে ঘড়ি দেখতে পারতেন না, বা ঘরে ঘড়ি ওরকম ছিলও না। একটা অনুমান করতেন কয়টা বাজে, তা আনুমানিক রাত 11টা-12টা বেজে গেছে। তো 1980 সালে একদম গ্রামের মধ্যে রাত 11টা-12টা বা এরকম একটা সময়, মানে তো অনেক রাত, চারদিকে শুনশান নীরবতা। ফজর আজানের পরপরই সবাই ওঠা শুরু করে, আবার সন্ধ্যার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। তো নানি তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো বাড়ির উঠোনে কেউ আসছে। এসে বলছে যে এই নাও, তোমার ধনচার আটি নিয়ে আসছি। এই বলে ধপাস করে কি যেন উঠানোর উপর ফেললো। তার মানে ওই যে বিশাল বড় একটা আটি যদি বাঁধে এই ধনচা গাছ দিয়ে, উঠানোর উপর ফেলে যে ধপাস করে শব্দ হবে, তো এরকম শব্দ। নানিকে বলছে আসো আসো, বাইরে আসো, দেখে যাও দেখে যাও, কতগুলা গাছ নিয়ে আসছি। নানি চিন্তা করছেন যে ঠিক আছে আসবো। তো এইটা এমন কি গাছ যেটা দেখার জন্য আমাকে এখন ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে হবে? এরকম তো এ কখনো করে না, মানে ওনার হাজব্যান্ডের কিন্তু স্বভাব না। যদি কোনো কিছু আনতেই হয়, বিশেষ করে রান্নার জিনিসগুলো, সেক্ষেত্রে শুধু নানিকে ডাকতেন। এছাড়া অন্যান্য জিনিস যদি উনি কিছু আনতেন, উনি যেটা যেখানে রাখার দরকার, মানে নানা এই বিষয়টা বুঝতেন যে রাতের বেলা বিরক্ত করব না। একদম সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে, তাকে বিরক্ত করব না। এটা কিন্তু নানার খুব ভালো বুঝ ছিল। খুব প্রয়োজন না হলে রাতের বেলা ডাকতেন না নানিকে, দরজাটা খুলে দেওয়ার জন্য ডাকতেন শুধু। বলতেছে এসে এসে দেখে যাও, ধনচার আটি দেখে যাও। তো নানি চিন্তা করছে কি ব্যাপার, সে তো কখনো এরকম করে না, এভাবে ডাকে না, ঘটনা কি? একটা পর্যায়ে বাইরে থেকে নানা বলতেছে আসো, বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে বাইরে আসো। তখন নানির সন্দেহ হয় কি ব্যাপার, একে তো এই
উদ্ভট একটা গাছ, যেই গাছ অনেকে ধরেও না সয়ও না, সেই গাছ আনতে বলছে একটা বিশেষ কাজে, সেটা নিয়ে আসে। এটা তো দেখার তেমন কিছু নাই। তারপর এত রাতের বেলা উনি আমার এই 7 মাসে ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে বলতেছে কেন? তখন নানির মনে সন্দেহ লাগে। নানি বলতে থাকেন, দাঁড়ে ওটা দেখার কি আছে, ওটা ওইখানে রাখো, রেখে হাত মুখ ধুয়ে ঘরে আসো। কিন্তু বাড়ি থেকে বলছে, না বাইরে আসো, দেখে যাও, আর বাচ্চাটাকে নিয়ে আসো, এরকম বলতেছে। নানির সন্দেহ তো ঘনীভূত হয়। নানি বলেন, না আমি যাব না। তো বাইরে থেকে এরকম ডাকতে ডাকতে একটা পর্যায়ে নাকি মনে হলো যে ধপাস ধপাস শব্দ করে ভারী পায়ে হাঁটতে হাঁটতে ওই জিনিসটা চলে গেল। তো নানা সকালবেলা আসছেন, ভোরবেলা, একদম ভোরবেলা আসার পর ডাকাডাকি করতেছেন। নানি তখন দরজা খুলছেন। দরজা খোলার পর নানি তখন নানাকে দেখে বলতেছেন যে রাতে তো এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছিলাম, আমি তো দরজা খুলি নাই। নানা তো শুনে অবাক, যে কি বলো, তুমি বলছিলা ওইটা আনার জন্য, কিন্তু আমি তো পাই নাই, আমি তো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, এই গাছ এখন কোথায় পাবো, ওটা তো ক্ষেতের পাশে পড়ে থাকে, ওগুলো তো আবার এক জায়গায় করে আটি বেঁধে তারপর নিয়ে আসতে হয়। তো আমি তো আসলে এমন সময় গেছি আর ফিরছি, সেই সুযোগটা আমি পাই নাই, আমি তো আনি নাই। আর ভালো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হও নাই, যদি হইতা তাহলে বড় ধরনের একটা সমস্যা ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই যে ইম্যাচিউরড একটা বেবি 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, যার চোখ ফোটেনি, এই বাচ্চাটাকে নেয়ার জন্য রাতের বেলা একটা পায়তারা করেছে, একটা ফোন দিয়ে এটেছে। নানি যদি শুধু দরজা একবার খুলতেন তাহলে যে কি হতো, তাহলে তো বুঝতেই পারছেন। ধারণা করা হচ্ছে যে এটা কি টাহুরা জিন ছিল যে বাচ্চা চুরি করে, হতে পারে। কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে ঘটনায় দেখেছি যে টাহুরা জিন 2টা থাকে, একটা পুরুষ একটা মহিলা। একজন এমন একটা মায়াজাল সৃষ্টি করে, সেই মায়াজালে একজন আবদ্ধ হয়ে যায়, আর আরেকটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়। অথবা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, আর একটা ওই বাচ্চা সেজে ওইখানে থাকে, একটা সময় এসে ওই বাচ্চাটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু টাহুরা জিনের একটা বাচ্চা চুরির পদ্ধতি। এভাবে কিন্তু ওরা বাচ্চাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। হতে পারে এই টাহুরা জিনগুলোই এসেছিল নানির কাছ থেকে এই রানা আহমেদ ভাইয়ের ছোট মামাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নানি বুঝতে পেরেছিলেন, উনি আর বাইরে বের হন নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন সাকিব, বর্তমানে ময়মনসিংহ শহরে আছি এবং একটি ব্যবসার সাথে জড়িত আছি। ঘটনা শুরু করার আগে আমি ঘটনার স্থানকাল জানিয়ে রাখবো। ঘটনাটি মূলত আমি আমার খালার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে 1988 কি 89 সালের দিকে, এবং ঘটনার স্থানকাল হলো ময়মনসিংহর মুক্তাগাছার সাইদপাড়া গ্রামের আওরা বিলকে নিয়ে। তো ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম হলো জালাল মিয়া। উনি হলেন আমার খালা দুঃসম্পর্কের চাচার বন্ধু, যার নাম হলো স্বপন চাচা বলে আমরা জানি। তো স্বপন চাচা এবং জালাল চাচা একই গ্রামে থাকতো এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের দুজনের একটা নেশা ছিল, সেটা হলো রাতে বিলে মাছ ধরা। এবং তাদের এই নেশাটা এতই প্রবল ছিল যে মাঝে মাঝে বিলে মাছ ধরতে গিয়ে সকাল পর্যন্ত তারা মাছ ধরত। তো সময়টা ছিল বর্ষাকাল। রাতে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে স্বপন চাচা এবং জালাল চাচা একটি প্ল্যান করলো যে তারা সামনের বুধবারে অমাবস্যায় রাতে বিলে মাছ ধরতে যাবে। তো জালাল চাচার পায়ে একটি ক্ষত দেখতে পেল স্বপন চাচা, তখন বললো যে তোর তো পায়ে ক্ষত, এই সময় তোর মাছ ধরার দরকার নেই। জালাল চাচা এটা হেসে খেলে উড়িয়ে দিল, বললো যে আমি মাছ ধরবই, তুই আসিস সামনের বুধবার রাতে, আমাকে নিয়ে যাস, আমরা একসাথে তখন বিলে মাছ ধরতে যাব। তো সেই দিনটি আসলো। রাতে তখন জালাল চাচা অপেক্ষা করছিল স্বপন চাচার জন্য। রাত 9টা কি 10টার দিকে আনুমানিক তখন স্বপন চাচা বাহির থেকে দরজায় টোকা দিয়ে বলল, আমি আসছি, তুই তাড়াতাড়ি বের হ। তো জালাল চাচা তার মাছ ধরার উপকরণ নিয়েই প্রস্তুতি ছিল। আর জালাল চাচার একটি বদভ্যাস ছিল, সেটি হলো ধূমপান করার। উনি তখন লুঙ্গিতে
বিড়ি এবং দিয়াশলাই গেজে হেজাক বাতি নিয়ে বেরোয় পড়ল। স্বপন চাচাকে দেখে উনি বলল যে, কিরে, এই বর্ষাকালে তোর কি শীত অনেক বেশি লাগে, তুই চাদর মুড়ি দিয়ে আসলি? স্বপন চাচা বললো, এই তো। তারপর জালাল চাচা কোনো কথা না বলে বলল, চল আগাই। তো স্বপন চাচা আগে আগে যাচ্ছিল আর জালাল চাচা পিছনে কথা বলছিল, কিন্তু স্বপন চাচা তেমন কোনো উত্তর পাচ্ছিল না। সে একসময় বিরক্ত হয়ে জালাল চাচা একটি বিড়ি ধরালো। তো স্বপন চাচা বলল, বিড়ি বিলে গিয়ে ধরাইস, এখন আপাতত বন্ধ কর। জালাল চাচা বললো, আচ্ছা যেহেতু ধরিয়ে ফেলছি এটা কিনে। তো হাঁটতে হাঁটতে জালাল চাচা স্বপন চাচা বিলে গিয়ে বসলো। তো প্রায় 20 মিনিট পর গিয়ে তারা বিলে গিয়ে বসলো। স্বপন চাচা তখন জালাল চাচাকে বলে যে, আজকে আমরা বিলের পশ্চিম দিকে মাছ ধরবো। তো জালাল চাচা দেখলো যে স্বপন চাচার হাতে মাছ ধরার কোনো উপকরণ নেই, কুচ থালা। তো তখন জালাল চাচা বলল, তোর তো উপকরণ কিছুই আনিস নাই, তো তুই এইসব না এসে কিভাবে মাছ ধরবি? তো স্বপন চাচা তখন একটু রহস্যময় হাসি দিয়ে বলল যে, আজকে আমি মাছ ধরবই, তুই দেখিস কিভাবে মাছ ধরি। তখন জালাল চাচা বললো, ঠিক আছে। তো জালাল চাচা বললো, পশ্চিম দিকটা তো আগে শুনেছি যে ওই দিকটা ভালো না, ওদিকে মনে হয় না যাওয়াই ভালো। স্বপন চাচা একটু হেসে বললো, না, আজকে ওদিকে অনেক মাছ উঠবে, তুই আমার সাথে আয়। তো জোরাজোরের এক সময় জালাল চাচা যেতে বাধ্য হলো। পিছনাস বলে রাখি যে বিলের ওই পশ্চিম দিকটা ছিল অনেকটা কর্দমাক্ত, আর ওইখানে জনমানবহীন শূন্য, কোনো বসত বাড়ি ছিল না। ওখানে কিছু তাল গাছ ছিল। ওই জায়গায় যাওয়ার পরে জালাল চাচা তার হেজাক বাতি দিয়ে যখন কুচ দিয়ে মাছ ধরতেছিল, অবাক করা বিষয়, প্রত্যেকটা কুচ মারার পরেই দেখি মাছ আটকে যাচ্ছে। স্বপন চাচা পিছন থেকে বলল যে, তুই সামনে গিয়ে একটা কুচ মার। অর্থাৎ স্বপন চাচা যেখানে যেখানে বলছিল জালাল চাচা ওই জায়গাগুলোতেই কুচ মারছিল, এবং অবিশ্বাস্য বিষয় যে ওই জায়গাগুলো থেকেই সে মাছ উঠতেছিল। তো জালাল চাচা তো আনন্দে আত্মহারা, সে তখন তার হুঁশ জ্ঞান নাই। স্বপন চাচা কই গেল না গেল, সে তখন কুচ দিয়ে মাছ ধরতেই ছিল। তো এক পর্যায়ে তার যে মাছ ধরার থালা ওটা ভরে গেল, এবং জালাল চাচা তখন হুঁশ ফিরল, আরে স্বপন কোথায়? তখন সে স্বপনকে ডাক দিল, কিরে স্বপন, তুই কোথায়? তখন স্বপন বলল যে, এই যে আমি। তার বললো, তুই কি এতক্ষণ আমার মাছ ধরা দেখলি? হ্যাঁ, আমি এতক্ষণ মাছ ধরা দেখছি, এবার আমারটা দেখ। তখন স্বপন চাচা করলো কি, যে এক লাফ দিয়ে বিলের মাঝখানে একটু গভীরে গিয়ে সে ডুব দিল। তো জালাল চাচা এটা থেকে কিছুটা অস্বস্তি বোধ করলো যে কিভাবে এক লাফে সে বিলের মাঝখানে চলে গেল। তো 10 থেকে 15 মিনিট পর স্বপন চাচা একটা বিশাল বড় মাছ সে উঠালো, এবং জালাল চাচার দিকে তাকিয়ে বলল, এত বড় মাছ ধরেছি দেখছিস? তো ওই মাছটা জালাল চাচার দিকে ছুঁড়ে মারলো, যেন মনে হলো যে একটা ক্রিকেট বল শূন্যে যেমন ছুঁড়ে মারে। তো জালাল চাচা এটা দেখে আরেকটু ভরকে গেল যে এত বড় মাছ ওজনের এটা কিভাবে সম্ভব ছুঁড়ে মারা। তখন জালাল চাচা বলল, আচ্ছা এর থেকে আরেকটা বড় মাছ তুই ধরে দেখাতো। স্বপন চাচা তখন আবার ডুব দিল, এবং প্রায় 15 থেকে 20 মিনিট পরে সে আবার পানির উপরে উঠে এসে এর থেকে প্রায় দ্বিগুণ সাইজের একটি মাছ সে জালাল চাচাকে দেখে বলল, দেখছিস? তো জালাল চাচা এটা দেখে একটু ভয় পেয়ে গেল। সে ভাবলো যে স্বপন তো কখনো পানির নিচে 2 মিনিটের বেশি ডুব দিয়ে থাকতে পারে না, তাহলে এটা কে? তার মাঝখানে একটু ভয় আর একটু অস্বস্তি ঘিরে ফেললো। ওই যে বড় মাছটা ধরলো ওটাও সে এমন ভাবে ছুঁড়ে মারলো যে এটা কিছুই না তার কাছে। তখন জালাল চাচার মনে একটু সন্দেহ বাড়তে শুরু করলো যে এটা কি আসলেই স্বপন নাকি অন্য কেউ। তখন স্বপন চাচা একটি ভিতকুটে হাসি দিয়ে বলল যে, তুই যা ভাবছিস আমি তো সেই। তখন জালাল চাচা দেখলো যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছিল কাদা, এবং তার পা দুটো কাদায় ডেবে গেছে। তো উনি পিছনে ফিরে যাওয়া শুরু করবে যে আমি এই জিনিসটা থেকে নিজেকে তাড়াতাড়ি মুক্ত করতে চাই। ঠিক তখনই স্বপন চাচা কি করলো যে পানির উপর দিয়ে এক লাফ দিয়ে শূন্যে ভেসে জালাল চাচার উপরে এসে ঝাঁপিয়ে পড়লো। জালাল চাচা এটা দেখে খুব ভয় পেল, যদিও তিনি অনেক সাহসী ছিলেন, তবুও তিনি তার মানসিকভাবে নিজেকে ধরে রাখলো, যত যাই হোক আমার এটা থেকে নিজেকে আজকে রক্ষা করতেই হবে।
এই সময় উনি দেখলো যে স্বপন চাচা রূপী যে এন্টিটি, সেটা কুকুরের রূপান্তরিত হলো, অর্থাৎ কুকুরের সাইজ থেকে অনেক বিশাল এবং দাঁতগুলো সূচালো এবং হাতে অনেক বড় বড় নখ। এটা দিয়ে স্বপন চাচার হাত বা গায়ে আঁচড় মারতে শুরু করলো এবং পানির দিকে টানতে শুরু করলো। স্বপন চাচার হাত থেকে হ্যাজাক লাইটটা পড়ে যাওয়াতে সে তার কুচটা খুঁজে পাচ্ছিল না। তো জালাল চাচা তারপরে হাতরাতে কুচটা খুঁজে পেল। অনেকক্ষণ দস্তাদস্তি হয়েছিল এখানে। জালাল চাচা পরে কি করলো, স্বপন চাচা রূপী ওই জানোয়ারটার দিকে কুচ দিয়ে আঘাত করলো। তো ওই জানোয়ারটা তখন ঘুংরাতে অদৃশ্য হয়ে গেল। জালাল চাচা অনেকটাই দুর্বল হয়ে গেছিল এবং তারপরে কোনো মতে ওখানে উঠে হাতে এক মুঠো কাদা নিয়ে উপরে উঠে কোনো রকমে হ্যাজাক বাতিটা নিয়ে একটা শুকনা জায়গায় দাঁড়ালো। দাঁড়িয়ে সে কাদা মুঠো করে সূরা ইয়াসিন এবং সূরা ফাতিহা পড়ে ওই কাদাতে ফু দিয়ে সে একটি বৃত্ত বলয় করলো। তো জালাল চাচা গ্রামের যারা বয়স্ক ছিল তাদের কাছ থেকে শুনেছে, যখন এরকম কোনো একটা ভৌতিক ঘটনা বা কোনো কিছুর সম্মুখীন হয় তখন এই কাদাতে ফু দিয়ে সূরা পড়ে বৃত্ত করলে নাকি সেটা সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। তো জালাল চাচা বললো যে আজকে যদি আমি এখান থেকে যেতে চাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত, কেননা ওই জায়গাটা ছিল জনমানব শূন্য, তাকে ডাকলেও কাউকে এখানে পাওয়া যাবে না। আর ওদূরে কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে আমি আজকে বৃত্ত বলয় করে সারাত কাটিয়ে দিব। তো বৃত্ত বলয় করে সারাত কাটিয়ে দিল। কিছুক্ষণ নীরব থাকার পরে, বর্ষাকাল, চারদিক নীরব, ঘুটঘুটে অন্ধকার, হ্যাজাকের ক্ষীণ আলোয় তখন দেখতে পেল যে আকাশটা বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে, প্রচন্ড বিজলি চমকাচ্ছে, একটু পরে গর্জন দিয়ে মনে হয় বৃষ্টি পড়তেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে বৃষ্টির কোনো ফোঁটা তার বৃত্তবলের ভিতরে পড়ছে না। হ্যাজাকের ক্ষীণ আলোয় দেখতে পেলো যে আসলে ওটা বৃষ্টি না, ওটা মনে হলো যে রক্ত বৃষ্টি। চারপাশের মাটিগুলো যেন রক্তে লাল হয়ে গেছে। প্রচন্ড বাতাসে মনে হলো যে তাল গাছের মাথাগুলো ভেঙে পড়বে। আর বিলের পানি যেন মনে হচ্ছে সুনামির মতো শূন্যে ভেসে উঠল। তো জালাল চাচা এটা দেখার পর অনেকটা ভয় পেল এবং চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো। যতক্ষণ পারে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। এক সময় আস্তে আস্তে আবার চারপাশটা নীরব হয়ে গেল এবং তিনি চোখ খুলল। সময়ের সাথে সাথে হ্যাজাক বাতিও আরো ক্ষীণ হয়ে আসলো। তখন এক দমকা বাতাসে তার হ্যাজাক বাতিটাও নিভে গেল। ভয়ঙ্কর বিষয় তিনি দেখলো যে তার থেকে 10 কি 15 হাত দূরে দুটো রক্তবর্ণ চক্ষু তাকিয়ে আছে। কিছুক্ষণ দুটো চোখ থেকে চারটি থেকে 8টি ক্রমাগত বাড়তেই লাগলো এবং মনে হলো যে চারপাশে রক্তচক্ষু যে এন্টিটি সেটা যেন বাড়তেই লাগলো এবং মনে হচ্ছিল যে তার বৃত্তবলের ভিতরে আসার চেষ্টা করছে এবং বৃত্তবলের চারপাশে তারা সার্কেলিং করে করে গরু যেমন জবাই করলে গোঙানি দেয় ঠিক সেরকম গোঙাচ্ছে এবং গোঙানির যে আওয়াজটা তীব্রতর হচ্ছে, যেমন ঘর ঘর করে গোঙাচ্ছে এবং এই তীব্রতর হতে হতে এমন তীব্রতর হচ্ছে যেন তার কানের পর্দা ফেটে যাবে। আর এত ভয়ঙ্কর পরিবেশটা সৃষ্টি হয়েছিল। তো জালাল চাচা এত কিছু মাথায় নিতে পারলো না। তিনি কি করলো, চোখ বন্ধ করে কান দুটো হাত দিয়ে ঢেকে আজান দেওয়া শুরু করলো। এক সময় আস্তে আস্তে শব্দগুলো বাতাসের সাথে মিলে গেল এবং দেখলো যে কোনো বৃষ্টি তো হয়ই নাই, কোনো পানি ছিটে ফোটা নাই। তো জালাল চাচা তখন ভাবলো যে আমি একটু বৃত্তের বাইরে গিয়ে দৌড় দিব। তো জালাল চাচা যখনই বৃত্তের বাইরে পা রাখলো মনে হয় তার শরীরে একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভূতি সে পেল। তখন জালাল চাচা বলল যে না, আমি যদি আজকে বৃত্তের বাইরে যাই তাহলে আমি আজকে নিশ্চিত মারা যাব। তো সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, মনে হচ্ছিল সবকিছুই যেন নর্মাল, কিছুই ঘটছে না তার সাথে। হঠাৎ করে একটা বাতাসের স্ফুলিঙ্গ যেন চারপাশে ঘুরছে, তার স্ফুলিঙ্গ চারপাশে ঘুরছে
এবং বাতাসটা আস্তে আস্তে যেন একটা অবয়বে রূপান্তর হলো। অবয়বটা এমন যে কালো আলখেল্লা পরা এবং চোখ দুটো যেমন রক্তবর্ণ, যেমন চোখ ঠিক রক্তবর্ণ এবং চোখ দিয়ে যেমন লাল বর্ণের বের হয়ে আসতেছে। জালাল চাচা তখন সাহস নিয়ে বললো যে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন ওই অবয়বটা কিছু বললো না, শুধু হাসলো এবং হুট করে এই অবয়বটা মিলিয়ে গেল বাতাসের সাথে। কিছুক্ষণের মাঝখানেই জালাল চাচা দেখলো যে অবয়বটা তার কাছাকাছি এসে শূন্যে বাসে একটা বড় আকৃতির শিয়াল অবয়বটা যেমন এক হাত দিয়ে ধরে আছে। একটু পরে অবয়বটা শিয়ালের মাথাটা দেহ থেকে ছিঁড়ে ফেললো, যেমনটা মনে হয় যে একটি কাগজ যদি আমি মাঝখান দিয়ে বরাবর ছিঁড়ে ফেলি, ঠিক তেমন মনে হলো ছিঁড়ে ফেললো। আর অবয়বটা তার মুখ দিয়ে ওই শিয়ালের দর থেকে রক্তগুলো চুষে চুষে খেলো। খাওয়ার পরে ওই ছুঁড়ে ফেললো এবং মাটিতে যে রক্তগুলো পড়েছিল অবয়বটা জিহ্বা দিয়ে চাটতে চাটতে লাগলো। আর তখন অবয়বটি প্রথমবারের মতো তার আসল রূপ সশরীরে জালাল চাচার সামনে এসে দেখালো। জালাল চাচা দেখে অত্যন্ত ভয় পেল, কেননা অবয়বটির মুখ ছিল পোড়া আর চোখ দুটো ছিল রক্তবর্ণ, যেন চোখ দিয়ে আলু ঠিকরে পড়বে এরকম রক্ত, আর পুরা গন্ধ আসতেছিল, আর তার সারা শরীরে কাঁটাযুক্ত। তখন অবয়বটি হু হু করে এসে বলল যে তোর পায়ে যে ক্ষতটা হয়েছে কিভাবে হয়েছে তুই জানিস না? পরে জালাল চাচা বললো হ্যাঁ, আমি কিছুদিন আগে বিলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অথবা কোনো ধারালো কিছুর সাথে লেগে কেটে গেছিল। তারপর অবয়বটা বলে যে যখন তো কাটছিল তখন রক্তগুলো পানিতে ভাসছিল, তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, সেই সময় আমি বাতাসে তো রক্তের ঘ্রাণ পাই। আমি হলাম রক্ত পিচাস, রক্ত খাওয়াই আমার নেশা, যার রক্ত আমার নাকে যায় তাকে আমি খেয়েই ছাড়ি, আজকে তুইও বাঁচবি না। তো পিচাসটা বলে যে আমি এখানে প্রায় 200 বছর ধরে আছি, ওই তাল গাছগুলো দেখছিস আমি ওখানে আমি বাস করি, আমি এখানকার যত গবাদি পশু আছে সবগুলার রক্ত খেয়ে আমি বেঁচে আছি। তোর রক্তের নেশা আমার নাকে গেছিল ওই দিনই, কিন্তু আমি তোকে মারতে পারি নাই, আজকে সেই সময় সুযোগ আসছে, আজকে তোর রক্ত আমি খেয়েই ছাড়ব। তো ওই যে রক্ত পিছাস ওটা শূন্যে ভাসতে ভাসতে খুব কুৎসিত ভাবে, মানে এত দুর্গন্ধ, আর তার চেহারা দেখে মনে হবে মানে এটা ধরে রাখার মতো না। তো পিশাচটা শূন্যে ভাসতে ভাসতে প্রায় কাছে বৃত্তের কাছে আসলো, তখনই জালাল চাচা আল্লাহু আকবার বলে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়লো। তো জালাল চাচা জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে দেখে যে তার চারপাশে স্বপন চাচা, তার স্ত্রী এবং গ্রামবাসী এবং হুজুর ছিল। তো জালাল চাচার যে এতক্ষণ ঘটনাটা ঘটলো এটা গ্রামবাসী এবং সবাইকে এটা বললো যে কি কি ঘটনা ঘটেছিল ওই রাতে। তো তারপরে স্বপন চাচা বলল যে না, ওই দিন রাতে আমি আসি নাই, কারণ আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল। তো জালাল চাচার স্ত্রী বলল যে ওই দিন তুমি আসাতে আমি স্বপন চাচার বাসায় গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে স্বপন চাচা আছে, তাহলে যে তোমাকে নিয়েছিল ওইকে? তো স্বপন চাচা এটা শোনার পরে বলল যে ওই দিন তো আমি যাই নাই। তো স্বপন চাচা তাড়াতাড়ি গ্রামবাসীদের নিয়ে ওই বিলের দিকে গেল এবং গিয়ে দেখে যে তোমাকে ওই তাল গাছের নিচে সবাই আবিষ্কার করলো বিবস্ত্র অবস্থায়। তো তারপরে এই যে এনে তোমাকে হুজুরে রুকায়া করে হলো, তারপর তোমার এই জ্ঞান ফিরল। তো মর্মান্তিক বিষয় হলো লিসেনার্স যে জালাল চাচা জ্ঞান ফিরল, কিন্তু প্রচন্ড জ্বরে সে ভুগছিল এবং অনেকদিন জ্বরে ভোগার পরে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেল তার মৃত্যুর সময় তার পুরো শরীর সাদা ছিল এবং চোখগুলো লাল রক্তবর্ণ ছিল, এবং এটা দেখে অনেক গ্রামবাসীও খুব ভয় পেয়েছিল। আর স্বপন চাচা যখন যে ঘটনাটি বলছিল তখন সে শুধু আফসোস করছিল যে ওদিন রাতে যদি আমি জালালের বাসায় যেতে পারতাম তাহলে হয়তো বা তার এরকম ঘটনা ঘটতো না। আমি ছোটবেলা থেকেই নদীর সঙ্গে বড় হয়েছি। মাছ ধরা আমার কাছে কোনো শখ নয়, এটা আমার অভ্যেস। আমার জীবন কত রাত যে আমি একা নদীর বুকে কাটিয়েছি তার হিসেব নেই। তাই সেদিনের রাতটাও আমার কাছে খুব সাধারণ ছিল। কোনো অস্বাভাবিক কিছু ঘটবে এমনটা আমি কল্পনাও করিনি। সেদিন
সন্ধ্যের পর নৌকা নিয়ে বেরিয়েছিলাম। আকাশে মেঘ ছিল, বাতাস মাঝে মধ্যে বইছিল। নদীর জলটা একটু ভারী লাগছিল, কিন্তু বিপদের মতো কিছু ছিল না। আমি জাল ফেললাম, বসে পড়লাম। রাত বাড়তে লাগলো। চারিদিক ধীরে ধীরে নিঃশব্দ হয়ে এলো, শুধু জল আর দূরের পাখির শব্দ, মাঝে মধ্যে মাছের ছটপটানি। এইসব শব্দই তখন আমার সঙ্গী। রাত যত বাড়ছিল ততই একটা চাপা নিস্তব্ধতা নদীর উপর বসে যাচ্ছিল। আমি সেটা বুঝলেও পাত্তা দিইনি, কারণ এইসব আমার কাছে নতুন নয়। মাঝরাতে জাল তুলতেই দেখি মাছ ভালোই উঠেছে। কলুইটা ধীরে ধীরে ভরে উঠছিল। আমি মনে মনে হিসেব করছিলাম সকালে বাজারে গেলে ভালোই দাম পাবো। এসব ভাবতেই রাতটা কেটে গেল। ভোরের দিকে যখন আকাশের রংটা বদলাতে শুরু করলো, ঠান্ডা হাওয়াটা একটু নরম হলো, তখন শরীরের মধ্যে ক্লান্তি ঢুকে পড়ল। দাঁড় হাতে নিয়ে আমি ঘাটের দিকে ফিরতে লাগলাম। এই ঘাটটা আমার খুব পরিচিত। দিনের বেলা এখানে লোকের ভিড় থাকে, কিন্তু ভোরে সাধারণত কেউ থাকে না। তাই পাড়ের দিকে তাকিয়ে প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু একটু কাছে আসতেই চোখে পড়ল ঘাটের ধারে একজন লোক দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো লোক আগে ভাগে এসেছে, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই বুকের ভেতর কেমন যেন একটা চাপা অস্বস্তি হলো, কারণ লোকটার চেহারাটা আমার খুব চেনা লাগছিল। এতটাই চেনা যে নামটা সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো। উনি আমাদের গ্রামেরই একজন পুরনো জেলে। ছোটবেলায় যাকে প্রায় নদীতেই দেখতাম। পরে ওনাকে আর তেমন দেখা যেত না। শুনেছিলাম শরীর ভালো নেই, কিন্তু সেই মুহূর্তে এমন ভাবার সময় ছিল না। লোকটা আমার দিকে তাকিয়েছিল। ভোরের আলো আধারিতে মুখটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু গরম মাথার টুপি, দাঁড়ানোর ভঙ্গি সবই একদম ঠিক। হঠাৎ উনি হাত তুলে আমাকে ইশারা করলেন। খুব সাধারণ একটা ডাক, যেন বলছেন কাছে আসতে। কোনো তাড়া নেই, কোনো অস্বাভাবিক ভঙ্গি নেই। আমি তখনও কিছু ভাবিনি। নৌকাটা পাড়ে লাগালাম, দাঁড় তুলে রাখলাম। পাড়ে উঠতেই উনি এগিয়ে এলেন। খুব স্বাভাবিক গলায় বললেন, সারা রাত মাছ ধরলে নাকি? আমি বললাম, হ্যাঁ কাকু। উনি তখন আমার খলুইটার দিকে তাকিয়ে বললেন, আজ কি মাছ ধরলে? আমাকে একজোড়া ছোট মাছ দেবে? কথাটা শুনে আমার কোনো ভয় ডর লাগেনি। এটা আমাদের গ্রামে খুব স্বাভাবিক ব্যাপার। আমি খলুই খুলে দুটো ছোট মাছ তুলে দিলাম। মাছ দুটো তখনও টাটকা ছিল, লাফাচ্ছিল। উনি হাতে নিয়ে একটু তাকালেন, মুখে হালকা হাসি ফুটল। বললেন, ভালো করেছিস। এই কথাটা বলেই উনি ধীরে ধীরে পাড়ের দিক দিয়ে হেঁটে চলে গেলেন। কোনো অদ্ভুত কিছু তখনও চোখে পড়েনি। উনি হাওয়ায় মিলিয়ে যাননি, সোজা হেঁটে গাছপালার আড়ালে ঢুকে গিয়েছিলেন। আমি নৌকার দিকে ফিরে এলাম, খলুইয়ের মুখ বেঁধে নিলাম। তখন মাথার ভেতরে একটাই চিন্তা, বাড়ি গিয়ে একটু শোবো। শরীর একদম কথা শুনছিল না। বাড়ি এসে মাছ নামিয়ে রেখে একটু বসেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল ভোরের সেই দৃশ্যটা। তবুও আমি নিজেকে বোঝালাম এটা কিছু না। সকালবেলা বাজারে যাওয়ার জন্য মাছ নিয়ে বেরোলাম। বাজারে গিয়ে মাছ সাজাতেই আশেপাশের লোকজন নিজেদের মধ্যে কথা বলছিল। আমি প্রথমে অতটা পাত্তা দেইনি, কিন্তু হঠাৎ একজন বলল, 3 দিন আগে যে নৌকাডুবিটা হলো ওটা মনে আছে? আমি তখন জিজ্ঞেস করলাম, কার নৌকাডুবি? সে যখন নামটা বলল বা তার বিবরণ দিল, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন ধসে গেল, কারণ ওটা সেই লোক যাকে ভোরে ঘাটে দেখেছিলাম। আমি বললাম, কি বলছো? উনি তো আজ ভোরে আমার সঙ্গে কথা বললেন। বাজারের সবাই থমকে গেল। একজন বলল, তুই কি বলছিস এসব? ও তো 3 দিন আগে নদীতে ডুবে মারা গেছে। এই কথাটা শুনে আমার মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। ভোরের সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তার ডাক, তার গলা, তার হাসি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। মাছ রেখে দৌড়ে বাড়ির দিকে ফিরলাম। বাড়ি এসে সোজা খলুইয়ের কাছে গেলাম। হাত কাঁপছিল। ধীরে ধীরে খলুইটা খুললাম, আর তখনই যেটা দেখলাম সেটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। খলুইয়ের ভেতরে ঠিক সেই দুটো ছোট মাছ একদম তাজা অবস্থায় পড়েছিল, যেন আমি কোনোদিনই ওগুলো কাউকে দেইনি। মাছ দুটোর চোখ তখনও চকচক করছিল, শরীরটা ভেজা ছিল,
আমি খলুই বন্ধ করে মাটিতে বসে পড়লাম। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যাকে আমি মাছ দিয়েছিলাম সে তাহলে কে ছিল? তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যা দেখেছি সেটা সত্যি কিনা। বারবার মনে হচ্ছিল হয়তো ক্লান্তির জন্য চোখে ভুল দেখছে। সারা রাত জেগে থাকার পর এমন হতেই পারে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু যতবারই চোখ বন্ধ করছিলাম ততবারই ভোরের সেই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠছিল। ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা লোকটা, তার গলা, তার হাসি, আর সবচেয়ে ভয়ের বিষয় তার স্বাভাবিকতা। কোনো ভুতুড়ে আচরণ ছিল না, কোনো অদ্ভুত শব্দ ছিল না। সে ঠিক যেমন একজন জীবিত মানুষ কথা বলে তেমনই কথা বলছিল। আমি ধীরে ধীরে উঠে খলুইটা আবার খুলে দেখলাম। মাছ দুটো তখনও নড়ছিল, তাজা মাছের গন্ধ, আমার নিজের হাতে ধরা মাছ। আমার মাথার ভেতরে তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। আমি কি সত্যি ওকে মাছ দিয়েছিলাম, নাকি পুরো ঘটনাটা আমার কল্পনা? কিন্তু যদি কল্পনা হতো তাহলে বাজারের লোকটা ওই নামটা বলল কেন? আমি সেই দিন আর মাছ বিক্রি করতে পারিনি। খলিটা নিয়ে ঘরের এক কোণে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলাম। বিকেল পর্যন্ত আমি কাউকে কিচ্ছু বলিনি। আর আমার কাছে ছিল দুটো খোলই। সেই দুটো মাছ একটা খালি খোলয়ে ছিল। যাই হোক, গ্রামের লোকজন যখন আসতে লাগলো তখন ধীরে ধীরে কথা বেরোতে শুরু করলো। সবাই একই কথাই বলল, 3 দিন আগে গভীর রাতে নৌকাডুবি হয়েছিল নদীর ওই অংশেই। অনেক খোঁজাখুঁজির পর তার দেহটা পাওয়া যায়। সেদিন থেকেই নাকি নৌকার ঘাটটা একটু অস্বস্তিকর লাগছে সবার। কেউ ভোরে একা নামতে চাইছে না। এই কথাগুলো শুনে আমার শরীর আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ সেই ঘাটেই আমি ওকে দেখেছিলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি যে আমি ভোরে ওর সঙ্গে কথা বলেছি, শুধু চুপ করে শুনেছি। সেদিন রাতটা আমার জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল। তো খলুইটা ঘরের কোণে রাখা ছিল। হঠাৎ আমার মনে হলো যে খলুইটার ভেতর থেকে কোনো শব্দ আসছে। মাঝরাতে সাহস করে উঠে আবার খুলে দেখলাম মাছ দুটো এবার মরে গেছে ঠিকই, কিন্তু পচেনি। তখনই প্রথমবার আমার মনে হলো ওকে আমার কাছে কিছু রেখে যেতে চেয়েছিল, নাকি কিছু চাইছিল, শুধু মাছ না, হয়তো আরও কিছু। পরের দিন আমি মাছ দুটো নদীতে ভাসিয়ে দিলাম। হাত কাঁপছিল। নদীর জলে ছুঁড়ে দিয়ে মনে হলো বুকের ভেতর একটা ভার হালকা হলো। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। তার পরের কয়েকদিন ভোরবেলা আমার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ ডাকছে, ঘাটের দিক থেকে কেউ ইশারা করছে। আমি আর একা নদীতে নামিনি অনেক দিন। গ্রামের লোকেরা বলতো নদীর ধারে নাকি ভোরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ ডাক দেয় না, শুধু তাকিয়ে থাকে। আমি এসব কথা শুনে চুপ করে থাকতাম, কারণ আমি জানতাম তাকিয়ে থাকা লোকটার চোখে আমি একবার তাকিয়েছি। আমি জানি না সেদিন আমি একজন মৃত মানুষের সঙ্গে কথা বলেছিলাম, নাকি নদী আমাকে আমারই কোনো পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছিল, জানি না কি। কিন্তু এরপরে আমার সঙ্গে আর এমন কিছুই হয়নি যেটাতে আমি ভয় পাবো বা তেমন কিছু। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো। নদী। নদীতে যে এমন ঘটনা ঘটে সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না, কারণ আমার বাড়ি বলতে পারো একদম নদীর ধারেই। ওই নদী থেকে মোটামুটি 500 মিটারের মধ্যে। তো এরকম প্রচুর ঘটনা আমিও জানি। আর আমার ছোটবেলায় মাছ ধরার খুব নেশা ছিল। তো এই মাছ ধরতে গিয়ে আগেকার যে মানুষজন ছিল তাদের কাছে অনেক ঘটনা শুনেছি, যেগুলো শুনলে হাত পা কাঁপে, এতটাই ভয়ের। তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম, মনে আছে? যে আমাদের এখানে একজন নদীতে রাত্রিবেলা বোয়াল মাছ ধরছিল নৌকা নিয়ে। তো সে নৌকা নিয়ে মাছ ধরছে। এবার কিছুক্ষণ বসে থাকার পর একটা মাছ খেয়েছে। তো যারা মাছ ধরেছে বা ধরে তারা জানে যে তাগি নিয়ে যদি কেউ মাছ ধরে তাহলে সেই মাছ একবারে টেনে তোলা খুব কঠিন, মানে মাছও একবারে টেনে তুললে ছুটে যাবে। তো তারা মাছটাকে খেলিয়ে তারপরে তোলে, জলের মধ্যে কিছুক্ষণ খেলাতে হয়। তারপরে মাছ যখন হাফসে যায় তখন সেই মাছটাকে হাত জালের মাধ্যমে, বা যেটাকে ল্যান্ডার বলে, ল্যান্ডারের মাধ্যমে নৌকাতে তুলতে হয়। তো এরকমই মাছ ধরছিল। তো সে মাছ ধরতে ধরতে দেখে সুইচ গেট, মানে বুঝতে পারলে, মানে যেখান দিয়ে জল নদীতে নামে, পুরো পাড়ার জল যে ড্রেন দিয়ে নিচে নামে সেইটা। তো সে দেখছে সেই সুইচ গেটের ভেতর থেকে একজন নামছে। আর সে যত নামছে তত তার সাইজ বড় হয়ে যাচ্ছে। মানে যখন সে নামতে শুরু করেছিল তখন তার আকৃতি ছিল একটা বাচ্চার মতন। তারপরে যখন সে নামতে শুরু করেছে, নামতে নামতে যখন সে প্রায়
নদীর জলের কাছে চলে এসেছে, তখন একটা প্রায় গাছের সমান হয়ে গেছে, এই রকম অবস্থা। তারপরে সেই লোকটাকে টানতে টানতে নদীর ওই পারে নিয়ে গেছে, নিয়ে এই দেখে যে মাছ ধরছিল সে নৌকা নিয়ে নদীর ওই পারে গেছে। কিন্তু সে সব থেকে বড় ভুল করেছিল জলের মধ্যে না থেকে চড়ে যাওয়া। সে নদীর ওই পারে গিয়ে চড় দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু তখনই তাকে নাকি আছাড় মারে। যদিও সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। সেই লোক বাড়িতে না ফেরাতে পরের দিন ভোরবেলা গিয়ে খোঁজ করে দেখে সে চরের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে আছে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 3-4 দিন বেঁচে ছিল, তারপরে মারা গেছে। বয়স্ক লোক, মোটামুটি 70 বছর বয়স হবে এরকম। তো এই ছিল একটা ঘটনা। আমার হাতের হারিকেনটা আচমকা একটা ফু দিয়ে কে যেন নিভিয়ে দিল। চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই কুয়ার গভীর থেকে কিছু একটা চুয়ে চুয়ে উপরে উঠে আসার তীব্র ছপ ছপ শব্দ শুরু হলো। সেই সাথে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ পুরো বাতাসকে ভারী করে তুলল। আমি ভয়ে পিছনে ফিরে দৌড়তে যাব, ঠিক তখনই আমার পা দুটো মাটির সাথে জ্যাম হয়ে গেল। অন্ধকারের মধ্যেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কুয়োর কালো পার ঘেঁষে দুটো কুচকুচে কালো কঙ্কালসার হাত বের হয়ে আসছে। পরক্ষণেই কুয়াশা ফুরে উপরে উঠে গেল একটা অবয়ব, যার কোনো চোখ নেই, কেবল দুটো শূন্য রক্তমাখা কোটর। সে তার চেরা ভেজা গলায় খিলখিল করে হেসে উঠল, আর আমার কানের একদম কাছে এসে ফিসফিসিয়ে বলল, তোর চোখ দুটো বড়ই সুন্দর রে, আমায় দিবি? এই ঘটনা 2017 সালের অক্টোবর মাসের। আমার নাম নয়ন। আমি তখন পাবনা চাটমোহর এলাকায় একটা প্রত্যন্ত গ্রামে আমার এক দুঃসম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা ভীষণ শান্ত আর নিঝুম ছিল, কিন্তু মামা বাড়ির পেছনের বিশাল জঙ্গলটার মধ্যে কেমন যেন একটা থমথমে ভাব ছিল। বিশেষ করে জঙ্গলের ঠিক মাঝখানে থাকা শত বছরের পুরনো পরিত্যক্ত ইদার বা পাকা কুয়োটা। গ্রামের প্রবীণরা বলতেন ওই কুয়োর একটা ইতিহাস আছে, যা হলো বহু বছর আগে ওই বাড়ির এক তরুণী অন্ধ মেয়ে নাকি অলৌকিক কিছু দেখে ভয় পেয়ে ওই কুয়োতে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে অমাবস্যার রাতে ওই কুয়ার পাশ দিয়ে কেউ গেলে নাকি গভীর থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কিন্তু আমি এসব গল্পকে স্রেফ গ্রামের রটনা বলে উড়িয়ে দিতাম। সেদিন ছিল একটা কুয়াশাচ্ছন্ন রাতের ঘটনা। রাত তখন আনুমানিক 2:15 ঘরের ভেতরের প্রচণ্ড ভ্যাপসা গরম থাকায় আমার কিছুতেই ঘুম আসছিল না। একটু ঠান্ডা বাতাসের আশায় আমি মামাবাড়ির পেছনের বারান্দায় এসে দাঁড়ালাম। চারপাশটা একদম নিঝুম, কেবল দূরের কোনো বাঁশঝাড় থেকে নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ আসছিল। হঠাৎ করেই আমি বনের ভেতর থেকে একটা শব্দ শুনলাম। শব্দটা খুব মৃদু কিন্তু স্পষ্ট। কোনো একটা মেয়ে যেন জঙ্গলের গভীর থেকে ডুকরে ডুকরে কান্না করছে। শব্দটা কই থেকে আসছে তা দেখার জন্য আমি হারিকেনটা হাতে নিয়ে পা টিপে টিপে পিছনের জঙ্গলের দিকে পা বাড়ালাম। বনের ভেতর কুয়াশা এত ঘন ছিল যে সামনের কয়েক ফুটের বেশি কিছু দেখা যাচ্ছিল না। আমি শব্দের উৎস ধরে এগোতে এগোতে ঠিক সেই পুরনো কুয়োটার সামনে এসে থমকে দাঁড়ালাম। কান্নার শব্দটা ঠিক এই কুয়ার ভেতর থেকেই আসছিল। আমি অত্যন্ত ভয় পেয়ে কুয়োর পাড়ে গিয়ে দাঁড়ালাম এবং হাতের হারিকেনটা কুয়ার ভেতরে অন্ধকারের দিকে ধরলাম। কিন্তু কুয়ার তলদেশে পানির বদলে ছিল কেবল
কুচকুচে কালো অন্ধকার। ঠিক তখনই সে কান্নার শব্দটা এক পলকে বন্ধ হয়ে গেল। চারপাশটা এতটাই নিস্তব্ধ হয়ে গেল যে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনও স্পষ্ট শোনা যাচ্ছিল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র পচা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়ে আমার গায়ে লোম খাড়া হয়ে উঠল। আমি দ্রুত ফিরে যাওয়ার জন্য যেই না ঘুরলাম, অমনি আমার হাতের হারিকেনটা নিজেই দপ করে নেভে গেল। চারপাশটা একটা মরণ অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তেই আমি শব্দটা শুনলাম খসখস করে। কুয়োর ভেতরের দেয়াল বেয়ে কোনো কিছু একটা তর তর করে উপরে উঠে আসছে। আমি আতঙ্কে একদম নড়ার শক্তি পাচ্ছিলাম না। ঠিক তখনই কুয়োর পার ঘেঁষে দুটো কুচকুচে কালো দীর্ঘ নখওয়ালা লোমশ হাত বের হয়ে এলো, আর কুয়াশা ফুরে উপরে উঠে এলো এক বিভৎস নারী মূর্তি। তার লম্বা জট পাকানো ভেজা চুলগুলো থেকে টপ টপ করে কালো পানি মেঝেতে পড়ছিল। সবচেয়ে ভয়ানক ছিল তার মুখটা। তার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো উপড়ানো রক্তমাখা শূন্য কোটর, আর তার ঠোঁট দুটো এক পৈশাচিক হাসিতে কানের লতি পর্যন্ত চেরা। সে অন্ধের মতো বাতাসের হাতরাতে এক ঝটকায় আমার কলারটা চেপে ধরল। তার বরফ শীতল স্পর্শে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। সে তার সেই চামড়াহীন মুখটা আমার মুখের একদম কাছে নিয়ে এসে একটা ভাঙ্গা চেনা গলায় ফিসফিস করে হেসে উঠল এবং সে বলল, তোর চোখ দুটো বড়ই সুন্দর রে নয়ন, আমায় দিবি? আমি যে কিচ্ছু দেখতে পাই না। ওই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো আমার মাথার ভেতরের সমস্ত শিরা ছিঁড়ে যাচ্ছে। এক তীব্র যন্ত্রণায় আর আতঙ্কের চরম সীমায় পৌঁছে আমি ওখানেই কুয়োর পাশে মাটির ওপর লুটিয়ে পড়লাম এবং আমার চোখ দুটো বুজে এলো। পরদিন সকালে গ্রামের লোক আমাকে ওই পরিত্যক্ত কুয়ার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং আমাকে সেই চটমোহরের আশেপাশে যে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল সেখানে নিয়ে যায়। আর আমার জ্ঞান ফিরতে ঠিক 2 দিন সময় লেগেছিল। ডাক্তাররা বলেছিল তীব্র ভয়ের কারণে আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, কিন্তু এখন আর ভয়ের কোনো কারণ নেই, কেননা আমরা বুস্টার ডোজ দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ আমি সুস্থ, কিন্তু ওই রাতের পর থেকে আমি অন্ধকারে তাকাতেও ভয় পাই। কারণ আজও রাতে ঘুমানোর সময় যদি সামান্য কোনো পানির শব্দ শুনি, আমার মনে হয় এই শূন্য চোখের অবয়বটা কুয়ো থেকে উঠে এসে আমার কানের কাছে আবারও ফিসফিস করে বলছে, নয়ন, তোর চোখ দুটো এবার আমায় দিয়ে দে। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। শাহপরাণ ভাইয়ের ঘটনা বলবো এখন। তিনি যেভাবে বলেছেন, মাঝে মাঝে আমার এক পরিচিত বড় ভাই হৃদয়ের সাথে ফোনে কথা হয়। তিনি একজন সৌদি প্রবাসী। ঘটনাটি হৃদয় ভাইয়ের আরেক বড় ভাই এবং বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা। তার বাড়ি ছিল ইয়েমেনে। ইয়েমেন কিন্তু আমাদের মুসলিম মানুষদের জন্য আমাদের ইসলামের কিন্তু একটা ঘাঁটি বলা যায়। আর ঘটনাটা ঘটেছিল সৌদি আরবের কুয়েত বর্ডারের কাছাকাছি। ইয়েমেনের ওই বন্ধুর নাম হলো আবদুল্লাহ ইলাহ। তখন বয়স 60-এর বেশি হবে হয়তো। হৃদয় ভাই মজা করে তাকে সাদিক বলে ডাকে। সাদিক মানে বন্ধু। সে উটের রাখাল ছিল। তার মতো করেই যখন ঘটনা হয় ঠিক এইভাবে বলেছেন তিনি।
বাবা মারা যাওয়ার পরে আমি যখন 1985 সালে রিয়াদে সৌদি আরব আসি, কোথাও যাওয়ার জায়গা ছিল না, পকেটে টাকা বলতে কিছুই ছিল না। রাতে মসজিদের বারান্দায় ঘুমাতাম, কেউ কিছু দিলে খেতাম আর না দিলে খেতাম না। ফজরের নামাজের পরে একটা লোক আসে আমার কাছে, মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমি বলি আব্দুল ইল্লাহ। আবার জিজ্ঞেস করে, কি করো তুমি? আমি বললাম, আমি এখানে নতুন, কাজ খুঁজছি। পরে সে লোকটা বলে, আমার উটের খামার আছে, তুমি কাজ করবে? আমি রাজি হয়ে গেলাম। আমার মালিকের নাম ছিল শায়েখ আবু উমর। তিনি ছিলেন রিয়াদ আজিজিয়ার একজন অনেক বড় ধনী ব্যক্তি, সাথে একজন অনেক বড় আলেম। আমার মালিক আমাকে কাজের জন্য আল রিয়াদ আজিজিয়া থেকে কুয়েত বর্ডারের কাছাকাছি পাঠিয়ে দেয়। আমার পৌঁছাতে রাত 2টা বাজে। বাস থেকে নেমে দেখি মালিকের ম্যানেজার এসে দাঁড়িয়ে আছে। হাঁটা শুরু করলাম। 20 মিনিট হেঁটে যাওয়ার পর মালিকের বাসায় পৌঁছাই। গেটের ভেতর ঢোকার পর যখন রুমে ঢুকতে যাব, তখন নাকে একটা আতরের ঘ্রাণ ভেসে আসলো। এই ঘ্রাণ আমি জীবনেও পাইনি, তবে আতরের ঘ্রাণ কিন্তু এখানে বাড়ি বাড়িতে পাওয়া যায়। ধনী মানুষের বাসায় আতরের ঘ্রাণ খুবই কমন, কিন্তু এটা আমি পাইনি কখনো। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে এসছে? সে কিছুই বলল না। আমি আরও জিজ্ঞেস না করে ঘুমিয়ে গেলাম সেই রাতের মতো। রাতে আসার কারণে ভালোভাবে এরিয়াটা আসলে দেখা হয়নি। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বের হই। ঘোরাঘুরি শেষ করে বাসায় আসি। মালিকের যে ম্যানেজার ছিল সে দুপুরে আসে, খাওয়া দাওয়া শেষ করে। আমাকে অফিসে ডাকা হয়। ম্যানেজার বলে, তোমাকে উটগুলো নিয়ে যেতে হবে এখান থেকে 200 কিলোমিটার দূরে, ওইখানে মালিকের ক্ষেত খামার আছে, উটগুলো সেখানে নিয়ে যাবা। তারপর দিন আমি উট নিয়ে গাড়িতে উঠলাম। 4টার দিকে গাড়ি নিয়ে রওনা দিই সেই জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে গাড়িতে সন্ধ্যা হয়ে যায়। আকাশে লালচে আলোতে বেশ সুন্দরই লাগছিল। মরুভূমির মাঝখান দিয়ে রাস্তাটা একটু ভাঙা রাস্তা হওয়ার কারণে যেতে যেতে রাত হয়ে যায়। আমি অনেক ক্লান্ত হয়েই গাড়িতে ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে ড্রাইভারের ডাকে। ড্রাইভার বলে, গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না, সামনে আর রাস্তা নাই। আমি গাড়ির থেকে উটগুলো নামিয়ে এক রশিতে 5টা করে মোট 55টা উট বেঁধে রওনা দিই। লাইটে বেশি একটা চার্জ ছিল না। হালকা আলোতে দেখতে দেখতে আমি উট নিয়ে চলতে লাগলাম। আরও 5 কিলোমিটার যেতে হবে। লাইটের আলো ফুরিয়ে আসার মতো অবস্থা। রাতে আর এগুলো ঠিক হবে না, এটা ভেবে আমি উটগুলা বেঁধে রাখি আর আমার থাকার জন্য তাঁবু তৈরি করতে লাগলাম। প্রায় বানানো শেষ, তখন উটগুলা ডাকাডাকি শুরু করে, সাথে করে পাগলামি একসাথে শুরু করে দেয়। একজন পাগলামি করছে না, সবাই করছে। এদিক এদিক ছুটে যাওয়ার চেষ্টা করছে। আমি একটু ধমকি ধামকির মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করি, কিন্তু উটগুলা হাত পা ছোটাছুটি করছিল। হালকা চাঁদের আলোতে বুঝতে পারলাম সবগুলা উট সামনের দিকে তাকিয়ে হাত পা ছোটাছুটি করছে। আমি তাকাতেই দেখি একটা সাপ। সাপটা মোটামুটি 4-5 হাত হবে, তবে বেশ মোটা। ভাবলাম এটা দেখি হয়তো উটগুলা ভয় পেয়ে গেছে। তাঁবু গাড়ার সময় যে আধা অবস্থায় যে রডটা ছিল, যেটা আধা গেঁথে রেখেছিলাম, সেই রডটা দিয়ে আস্তে আস্তে সামনে গিয়ে সাপটাকে জোরে 8-10টা বাড়ি দেওয়ার পর একটা সময় চেক করে দেখি সাপটা মারা গেছে। উটগুলা যেখানে বেঁধে রেখেছিলাম সেখান থেকে একটু করে দূরে নিয়ে ফেলে দিই। আবার তাঁবুর সামনে এসে তাঁবু তৈরির কাজে মনোযোগ দিই। তাঁবু তৈরি হওয়ার পর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বেশ ক্লান্ত লাগছিল। হালকা ঘুম ঘুম ভাবও এসে পড়েছে। ঘুমিয়ে পড়বে এমন অবস্থা। তখন আবার উটগুলোর ডাকাডাকিতে হুঁশ আসে। বুঝলাম ঝড় হচ্ছে। তো বাইরের উটগুলো ঠিক আছে কিনা দেখার জন্য একটু বাইরে তাকাতে দেখি কিছুই না, কোনো ঝড় নেই। তাহলে এই যে জিনিসটা হলো, এটাকে মনের ভুল হলো? উটগুলো ঠিক আছে কিনা দেখার চেষ্টা করি। দেখার জন্য সামনে এগিয়ে যাই। দেখি দূরে কয়েকটা উট। আমি যখন কাছাকাছি যাই, উটগুলো আমাকে দেখে সোজা দৌড়াতে থাকে। কী রে আশ্চর্য! আমিও ধরার জন্য পেছন পেছন ছুটতে থাকি। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। উটগুলো দৌড়ে পালিয়ে যায়, আমি খুঁজতে থাকি। একটা সময় সামনে দেখি জলাশয়ের মতো। কাছে এগোতে দেখি মরুভূমির মধ্যে পানির একটা জলাশয়, কিন্তু পানি নেই।
নিচে তাকাতে দেখি উটগুলো সেখানে দাঁড়িয়ে আছে। পানি না হওয়ার কারণে ঘাস হয়ে গেছে বড় বড়। আমি উটগুলো ধরার জন্য নিচে নেমে আসি। নামার পর আমি অবাক হয়ে যাই। উট নেই, একটা উটও নেই। ভাবলাম হয়তো আমাকে দেখে উপরে চলে গেছে। যখন উপরে উঠতে যাব দেখি সামনে জলাশয়ের চারিদিকে ঘিরে শত শত চোখ আমার দিকে চেয়ে আছে। আগুনের ছোট ছোট গোলার মতো চোখ। ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা শরীর আমার। ভয় পেয়ে যাই। কে যেন আমাকে পিঠে জোরে একটা চড় মারে, সাথে সাথে বালুর উপর পড়ি। এরপর আমার আর কিছু মনে নেই। যখন হুঁশ ফেরে তখন দেখতে পাই দুই দিকে পাহাড়, মাঝখানে আমি শুয়ে আছি। শত শত মানুষের অবয়ব পাহাড়ের চারিদিকে দাঁড়িয়ে আছে আমাকে ঘিরে। কয়েকজন কি নিয়ে যেন কথা বলছিল, আমি বুঝিনি, অস্পষ্ট। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করি আমি। পরে শুনতে পাই তারা বলছে যে এই মানুষটা আমাদের বাদশার ছেলেকে মেরে ফেলেছে। আমি বুঝছিলাম না কেন তারা আমাকে উদ্দেশ্য করে এগুলো বলছে। আমি ভয় ভয় তাদের বললাম, আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? তারা আমার উত্তর দিল না। ভয়ে গলা আমার ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। চারিদিকে ঘুম ঘুম কথা বলার শব্দ। হঠাৎ করেই কোনো শব্দ নাই, সব ঠান্ডা। আমি দেখতে পেলাম কিছু মানুষ কাউকে সামনে আসার জন্য জায়গা করে দিল। তখনকালে বোরখা পরা 3টা মহিলা কান্না করতে করতে একটু দূরে আমার সামনে এসে দাঁড়ালো। 3টা মহিলা থেকে একটা মহিলা সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে এই মানুষটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে মেরে ফেলেছে। আমি এখন আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও আমাদের বাদশার ছেলের প্রতিশোধ নিতে চাই। আপনি ওর মাথা কেটে ফেলতে অনুমতি দেন। আমি তখন একটু সাহস নিয়ে মহিলাকে বললাম, আমি কাউকে খুন করিনি, আপনি আমার উপর অন্যায় করছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। সেই মহিলাটা বলে, আমার ছেলে খেলতে খেলতে ওখানে চলে যায়, সে উটের সাথে খেলছিল, তুই কেন তাকে আঘাত করে মেরে ফেললি? আমার একটা মাত্র ছেলে ছিল, মৃত্যুর বদলে মৃত্যু, আর এটাই আমাদের নিয়ম। এটা বলে আমার পেছনের একজনকে হাতের এক আঙ্গুল দিয়ে 2বার ইশারা করে। ভিড়ের ভেতর একটা লোক এসে আমার সামনে দাঁড়ায়। লম্বায় সে 10 থেকে 12 ফিট হবে। লোকটা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে, আগুনের গোলার মতো চোখ, সে আমাকে গালি দিয়ে বলে, ইনসানের বাচ্চা, তুই কেন আমাদের বাসার ছেলেটাকে মারলি? এটা বলে আমাকে ধরে মানুষ সমান উঁচু থেকে জোরে দেয়, আছাড় মারে। আমি বালির মধ্যে মুখ থুবড়ে পড়ি। আমার মাথায় আঘাত পায়। আমাকে আবারও উঠিয়ে আবার আছাড় মারে। এরপর আমার মাথা ধরে একটা পাথরের উপরে রাখা হয়। মহিলাটি বলছে, আলাদা করে ফেলো এর দেহ থেকে মাথাটা। সাথে সাথে তরবারি খোলার আওয়াজ কানে ভেসে আসলো। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম। একজন আমার বাম পাশে এসে দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়ালো, আর তখনই ওই লোকটা ছিটকে পড়ে যায়। তখন আমার কানে ভেসে আসছে হাজার হাজার মানুষের আল্লাহু আকবারের ধ্বনি। চারিদিকে তরবারির শব্দ। মনে হচ্ছে এখন যেন যুদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে গেল। আমি আর কিছুই বলতে পারবো না। আমার যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমাকে দেখে একটা কাজের মেয়ে ডাক্তারকে ডেকে গিয়ে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, কোনো কাজ করে বা কিছু একটা। আমি দেখতে পাই ডাক্তারের সাথে আমার মালিক আর মালিকের 3 ছেলে আমার পাশে এসে দাঁড়িয়েছে। মালিক বলেন, আব্দুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম, শায়েখ আবু উমরকে, আমি কোথায় আছি? মালিক আবু উমর বলল, আপনি এখন হাফার আল বাতেনের একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি বললাম, এখানে কিভাবে আসলাম আমি? উমর বলল, আমি মাঝে মাঝে জিনে ধরা রোগী দেখি, আর এই কাজে আমাকে জিন জাতের কিছু শক্তিশালী জিন সাহায্য করে। তারা আমাকে সাহায্য করেছে। অনেক জিন ছিল যারা আমাকে ভালোবাসে, আমার কথা শোনে। কয়েকটা জিনকে দিয়ে আমি কিছু উপকারও পেতাম। আমার ঘরবাড়ি বন্ধ করতো ওরা, এলাকা পাহারা দিত। তেমন একটি জিনকে আমি আমার ম্যানেজারের বাসায় রেখে দিই, কারণ সেখানে উটের খামার, আশেপাশে জঙ্গলে ভরা। কিছু খারাপ জিন আছে যারা উটের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, উটের বাচ্চা মেরে ফেলে। এই জন্য আমি উটগুলোর সাথে একটা জিনকে রেখে দিয়েছিলাম, দেখে শুনে রাখার জন্য। যখন তুমি গাড়ি থেকে উটগুলো বেঁধে নিয়ে যাচ্ছিলে,
আমার ওই জিনটা তোমার সাথেই ছিল। ওদিকে পাহাড়ে থাকতেও মারেদ সম্প্রদায়ের জিনেরা, তারা অনেক খারাপ প্রকৃতির জিন। সেই জিনের বাদশার 2 মেয়ে আর 1 ছেলে। জিনের বাদশা বৃদ্ধ হয়, সেই বাদশার স্ত্রী সেই জিন সম্প্রদায়ের সব জিনদেরকে কন্ট্রোল করতেন। উনি যা বলতেন তাই শুনতেন। আর তুমি তাদের এলাকায় ঢুকে গিয়েছিলে। জিনের বাদশার ছেলে সাপ হয়ে উটগুলোকে ভয় দেখাচ্ছিল, খেলা করছিল। আর তা দেখে তুমি সাপটাকে, তারা রূপ পাল্টাতে পারে না, তুমি মেরে ফেলেছো এর আগেই। তখন পাশের ছোট পাহাড়ে থাকা কিছু জিন এটা দেখে ফেলেছিল। তার আগে বাদশার স্ত্রীর কাছে বলে, বাদশার স্ত্রী জিনদের পাঠিয়ে দেয় তোমাকে ধরে নেওয়ার জন্য। আর ছেলের লাশ নেওয়ার জন্য যখন তারা আসে, তখন আমার অনুগত জিন তাদেরকে দেখে ফেলে আর রিচুয়ালের মাধ্যমে উট সহ তোমার তাঁবুকে আটকে দেয়। তারা আর ভেতরে আসতে পারে না। তোমাকে মায়ার জালে বাহিরে নিয়ে যেতে চাইছিল ওরা, আর এর জন্যই তারা উটের আকৃতি নিয়ে দূরে দাঁড়িয়েছিল। তুমি যদি একবার সবগুলো উট দেখে নিতে, তাহলে আর এমনটা হতো না। তুমি তাদের পেছনে পেছনে চলে যাও, আর এটা দেখে আমার পালিত জিনটা ভয় পেয়ে যায়, কারণ সে একা তাদের মোকাবেলা করতে পারবে না। এই জন্য সে আমার কাছে ছুটে আসে। আমি তৎক্ষণাৎ আমার জিনের বাদশার কাছে একটা জিনকে দিয়ে খবর পাঠাই, আবার মারেদ সম্প্রদায়ের বাদশার কাছে একটা জিনকে দিয়ে খবর পাঠাই, কিন্তু তারা তোমাকে ছাড়তে নারাজ, কারণ তুমি তাদের ছেলেকে মেরে ফেলেছ। তখন আমার সাথে থাকা জিনের বাদশা তার জিন বহরকে নিয়ে তাদের সাথে অনেকটা যুদ্ধ করার মতো অবস্থা তৈরি হয়। অনেকটা মারামারি করে তোমাকে সেখান থেকে নিয়ে আসা হয়। আমার ম্যানেজার সেখান থেকে তোমাকে উদ্ধার করে এবং 3 দিন পর তোমার জ্ঞান ফিরল। আলহামদুলিল্লাহ, তুমি সহি সালামতে আছো। এরপর বেশ কিছুদিন আমার সাথে কিছু না হলেও আমাকে বলা হয়েছিল আমি যেন সাবধানে থাকি, কিন্তু একটা সময় কেটে যাওয়ার পর আমি নিজেই কেন জানি ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলি। বছর পর আবারও একদিন মরুভূমিতে উট নিয়ে যাচ্ছিলাম। মাঝপথে প্রচুর পানি পিপাসা পেলে আমি দূরে একটা বাড়ি দেখতে পাই। সেখানে গিয়ে পানি চাইতে একজন মহিলা, বোরকা পরা মহিলা, আমার সামনে একটা পাত্রে পানি নিয়ে আসে। পানি পান করার পর আমার চোখের সামনে সকল কিছু খোলা হতে থাকে। আমি বুঝতে পারছিলাম আমি ঘুমিয়ে পড়েছি। একটা সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। এরপর নিজেকে একটা অচেনা জায়গায় পাই, যেখানে ঠিক আগের মতোই শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে না পেরে তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, তুমি ভুলে যেতে পারো, আমরা ভুলিনি বাদশার ছেলের মৃত্যুর কথা, আজ ফয়সালা হবে। তারা সে আগের মতোই বলতে থাকে, মৃত্যুর বদলে মৃত্যু, মৃত্যুর বদলে মৃত্যু। আমি বুঝতে পারি এবার আর বাঁচার উপায় নাই, তাই মনে মনে আল্লাহকে স্মরণ করে চোখ বুজেছিলাম। তবে অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন নিজেকে জীবিত মনে হচ্ছে, ঠিক তখনই মনে সাহস নিয়ে চোখ খুলি। আমি দেখি আমি মরুভূমির সেই জায়গায় মাটিতে পড়ে আছি যেখানে আমি পানি পান করেছিলাম, কিন্তু এখানে কোনো ঘরবাড়ি নেই। একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা। আমি জিজ্ঞেস করি, আপনি কে? সে আমাকে বলে, তোমাকে যে বাদশার ছেলের হত্যায় দোষী করা হয়েছে, আমি সেই বাদশা। আমরা পশু শিকার করে থাকি, তবে মানুষ না। আমি জানতে পেরেছি তোমার সেদিন ভুল ছিল না। তুমি নিজের উটের কথা ভেবে আমার ছেলেকে ভুলক্রমে হত্যা করেছ, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমার কাবিলার সবাইকে নির্দেশ দিয়েছি তোমাকে যেন আর ক্ষতি না করা হয়। ভালো থাকো, কিন্তু জীবনে কিছু করার আগে একবার ভেবে নিও। আর হ্যাঁ, তোমার নিজের প্রতি নজর রাখো। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল, অনেকটা উধাও হয়ে গেল। আমিও সেই মরুভূমির কাজটা ভয়ে ছেড়ে দিই। এরপর সাধারণ জীবনযাপন করি। সাধারণ জীবনযাপনের মরুভূমিটা আমার জীবনে ছিল না, আর কোনো সমস্যা হয়নি। এটা ছিল হৃদয় ভাইয়ের পাঠানো ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রুম্মান আলমগীর, গাজীপুর থেকে। রুম্মান তার নিজের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে, যেটি তার সাথে 2015 সালে ঘটেছিল। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রুম্মানের শেয়ার করা ঘটনায়। 2015 সালের কথা। রুম্মান তখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার শখ হয় ফটোগ্রাফির। তো ফটোগ্রাফির শখ হওয়ার কারণে সে তখন কষ্টসৃষ্ট করে একটা DSLR ক্যামেরা কিনে ফেলে।
আর এই ক্যামেরাটাই হয়ে ওঠে তার জীবনের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। আগেও সে ছবি তুলতো, তখন মোবাইলে তুলতো, অনেক কিছুর ছবি ডিটেলস তুলতে পারতো না বা অনেক রকম ছবি তুলতে পারতো না। এখন যেহেতু সে ডিএসএলআর ক্যামেরা পেয়েছে, সে অনেক রকম ছবি তোলা শুরু করে, স্লো শাটারের ছবি তোলে, বিভিন্ন অবজেক্টের ছবি তোলে, ছোট ছোট মানে মিনিয়েচার ফিগার রেখে সেটা ছবি তোলে। যাই হোক, মানে বেশ আগ্রহ ফিল করতো, মানে সে ওয়েট করতে পারতো না কখন সে ছবি তোলা শুরু করবে। তো নেচার ফটোগ্রাফি তার খুব পছন্দের একটা সাবজেক্ট হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সে যেখানে থাকে সেখান থেকে আশেপাশে কিছু গাছপালা ছাড়া খুব বেশি নেচার ফটোগ্রাফি সে তুলতে পারে না। তো একদিন চিন্তা করে যে সে যাবে, ঢাকা বোটানিক্যাল গার্ডেনে যাবে, ওখানে অনেক গাছগাছালি, অনেক রকম সুন্দর জায়গা আছে, ছবি তুলবে। তো রুম্মানের এক ফ্রেন্ড ছিল সোহাগও ছবি তুলতো, সোহাগের একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, মানে ফটোগ্রাফি করতো আর কি। তো রুম্মান সোহাগের সাথে কথা বলে যে যাবি নাকি বোটানিক্যাল গার্ডেনে এরকম ছবি তুলবো। তো সোহাগ তাকে ডেট দিয়ে ঘুরায় কয়েকদিন, দেখা যাচ্ছে যে যেদিন ডেট দেয় সেদিন আর যায় না। তো রুম্মান মানে বিরক্ত হয়ে যায় এরকম, আর তাকে যেতে হবে আসলে গাজীপুর থেকে এসে তারপর যেতে হবে, এই জন্য সে একাও যেতে চাচ্ছিল না। আবার ক্যামেরাটা যে সাথে করে নিয়ে যাবে সে মানে ওটা নিরাপত্তাও পাচ্ছিল না, কারণ তখন বলতো যে অনেকেই যে ডিএসএলআর তো এক্সপেন্সিভ জিনিস, এটা নিয়ে একা একা এরকম গেলে অনেক সময় সমস্যা হতে পারে। ওই সময় জিনিসটা একটু অন্যরকম ছিল আর কি। তো যাই হোক, সাহস পাচ্ছিল না রুম্মান। তো তারপর একদিন তাকে এরকম সোহাগ টাইম দিয়ে ওই দিন আসে না, বলে যে লাস্ট মোমেন্টে বলে যে আমি আসতে পারবো না। তো রুম্মানের খুব জেদ লাগে, মানে রাগ লাগে তার। সে চিন্তা করে যে আমি একাই যাব। তো সে তার ক্যামেরা এগুলা গুছায় যে একটা ব্যাগের মধ্যে নিয়ে, মানে তার যে ক্যামেরার ব্যাগ সেটাতে নিয়ে সে রওনা দিয়ে দেয়। তো আসে বাসে করে, এসে তারপর করে বোটানিক্যাল গার্ডেনে চলে যায়। বোটানিক্যাল গার্ডেনে যে টিকিট কেটে ঢোকে। তো যখন সে ঢুকছে তখন কিন্তু দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে। হ্যাঁ, মানে রোদটা, মানে কড়া রোদটা পড়ে গেছে একটু, আর গাছগাছালির মধ্যে তো রোদ ওরকম পাওয়া যায় না। তো রুম্মানের অনেক ভালো লাগে, ও ছবি তোলা শুরু করে প্রথম থেকেই, বিভিন্ন ফুলের গাছ ইত্যাদি ইত্যাদি ছবি তুলতে তুলতে একদম ডিপে চলে যায়। মানুষজন খুব একটা নাই, দু একটা মানুষ দেখতেছে যে হাঁটতেছে, আবার দু একটা কাপল দেখতেছে, গল্প করতেছে। তো এর মধ্যেই রুম্মান ছবি তুলতেছে, সে হারায় গেছে, আসলে মনে মনে হারায় গেছে, তার মনে আর ওইসব দুশ্চিন্তা কিছুই নাই। ছবি তুলতে তুলতে লেকের কাছে গেল, ওখানে যে ছবি তুললো। তো এরকম ওই লেকের পাশে ছবি তুলতে তুলতে যে কতক্ষণ হয়ে গেছে সে বলতে পারবে না। একটা সময় দেখা গেল যে মানে একেবারে বেলা পুরো পড়ে গেছে, মানে সূর্য হেলে গেছে পশ্চিম দিকে, মানে একটু পরে ডুবে যাবে এরকম, মানে একদম লালচে আলো ছড়াচ্ছে মানে পানির মধ্যে। তো রুম্মান চিন্তা করলো যে না, অনেক সময় চলে গেছে, এখন আর এখানে মানে থাকা ঠিক হবে না। যথেষ্ট পাখির ছবি তুলছে, তার পছন্দ মতো জুম লেন্স ছিল, ওটা লাগায়। তো তখন সে মোটামুটি ক্যামেরা গোটায় সে সামনে যাচ্ছে। তো ওখানে সে একটা প্রাইম লেন্স লাগায় নিছে, চিন্তা করছে যে মানে প্রাইমে যে ছবিগুলো তোলা যায় সেগুলো তুলবে। তুলে সে এগোয় আসতেছে আর কি, বেরোয় যাওয়ার সময়। তো এক জায়গায় এসে পুকুরের পাড় দিয়ে ওদিকে দেখলো যে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ওদিকে একটু যাই। তো বাঁশঝাড়টা মানে তার খুব পছন্দ, কিন্তু বেত বাগান বাঁশঝাড়ের দুটো জিনিস সে মাথায় করে আসছিল। তো সে বেত বাগানের কাছ দিয়ে যখন যাচ্ছে তখন ছবি তুললো কয়েকটা, বেশ লাগলো তার কাছে। সূর্যের আলোটাকে পেছনে রেখে একটা খুব সুন্দর ছবি তুললো। তারপর হেঁটে গেল। তো হাঁটতে হাঁটতে সামনে যেয়ে যখন বাঁশঝাড়ের দিকে ঢুকছে তখন সূর্য কিন্তু আরও পড়ে গেছে, কেমন যেন একটা আলো আধারি জায়গাটার মধ্যে, মানে একদম মানে টুয়াইলাইট জোনের মতো একটা অবস্থা ওই জায়গায়, অন্যরকম লাগতেছে, এবং অনেক পাখির ডাক। চিন্তা করলো যে মানে, এবং ওই সময় কিন্তু সবাই বের হয়ে যায়, কেন ওখানে মানুষজনই নাই, একদম বাঁশঝাড়ের মধ্যে একদমই নাই। তো রুম্মান ছবি তুলতে এক সাইডে দেখলো যে একটা ঝাড়ের মধ্যে একটা বেশ খানিকটা উঁচু, মানে মানুষের কোমর বা তার থেকে একটু উঁচু একটা ইসের মতো রাখা, অনেকটা কাকতাড়ুয়া যেরকম হয় সেরকম একটা পুতুল রাখা বানানো, এবং এটা খড় দিয়ে বানানো। সে দেখতেছে এখান থেকে রুম্মান, খড় দিয়ে বানানো। এটার মুখটা পুরো কালো, এবং কালো জিনিসটা মনে হচ্ছে অনেকটা যে একটা যে কালো যেরকম তরমুজ থাকে সেরকম যে খোল, এরকম একটা খোল দিয়ে বানানো মাথাটা, এবং সেটার মধ্যে আঁকছে মানে একটা রং দিয়ে এরকম করে চোখ মুখ বানাইছে, এবং মাথায় যে চুলটা এটা একদম কালো চুল, মানুষের মতো, মানুষের চুল যেরকম হয় সেরকম মনে হচ্ছে ওই চুল দিয়ে বানানো, এরকম চুল দেওয়া মাথার মধ্যে, এবং দুইটা এরকম হাত বাড়ানো কাকতাড়ুয়া, একটা পুতুল তৈরি করা, সোজা কথা কাকতাড়ুয়ার মতো অনেকটা, আর মুখটা এরকম খোলের মতো, আর মাথার উপর চুল, মানে দেখতে কেমন জানি মানে একটু ভয়েরই লাগে দেখতে। তো রুম্মান দেখলো এটা রাখা বাঁশঝাড়, এরকম কতগুলো বাঁশ বেরিয়েছে, এর মধ্যে কে জানি রেখে দিছে এখানে। তো মানে ভালো মতো সে কাছে যেয়ে দেখলো, তার খুব আগ্রহ হইলো জিনিসটা দেখে। তো ছবি তুললো, সে ক্যামেরা ওইদিকে তাক করে ছবি তুললো। তো ছবি তোলার পরে সে ছবি তোলার সময় যখন ছবি তুলছে তখন সে খেয়াল করতেছে এই কাকতাড়ুয়াটার ঠিক কাঁধের কাছে এরকম একটা বড় সুইয়ের মতো গাঁথানো, মানে সুইটা অনেকটা ওই যে লেপ সেলাই করে যেরকম সেরকম একটা সুইয়ের মতো গাঁথানো সে কাকতাড়ুয়ার কাঁধের কাছে।
তো সে দেখলো যে ব্যাপারটা কি, রুম্মানের তখনও এটা নিয়ে মানে অতটাই হয়নি, চিন্তা করলো এখানে কে রাখছে, এবং ওটার সাইজ মোটামুটি বড়, প্রায় হবে কোমরের মতো সাইজ হবে, একটা মানুষের কোমর সমান। তো সে ওইটাকে দেখে আস্তে করে গিয়ে সুইটা খুলে ফেললো রুম্মান, গাত থেকে টেনে সুইটা বের করলো, বের করে দেখলো যে একটা সুই এবং লেপ সেলাই করার মতো সুইটাকে ফেলে দিল বাঁশঝাড়ের ওইখানে। তারপর সে তাকায় দেখলো ভালো মতন, তার খুব জিনিসটা অন্যরকম লাগলো, এটা চেহারাটা। চুলটা ধরে দেখার চেষ্টা করলো, কি দেখে মনে হচ্ছে যে অরিজিনাল চুল মানুষের, চুলটা ধরে এরকম টান দিচ্ছে, চুলটা খুলে আসছে মাথার থেকে। তো দেখলো যে মাথাটা কোন একটা খোল দিয়ে বানানো, দেখে মনে হচ্ছে যে তরমুজের খোল টাইপের কিছু দিয়ে বানানো। এখানে সে টোকা দিল 2-3টা মাথার মধ্যে, এবং খুব কেন যেন একটু হাসিও লাগলো। তো তারপর সে ওটাকে নিয়ে এরকম ফেলে দিল ইসের মধ্যে, বাঁশঝাড়ের যে মাঝখানে খোলটা আছে ওটার মধ্যে ছুঁড়ে ফেললো এখানে। তো ওইটা ওই ইসের মধ্যে বাঁশঝাড়ের ওই মাঝখানে যে খোড়ল সেখানে যখন পড়ছে, থ্যাপ করে শব্দ হলো, দেখলো যে ওই খোসাটা তরমুজের যে খোসার মতো মাথাটা ওইটা খুলে গেছে একদিকে, ওই শরীরটা খুলে একদিকে পড়ছে, মানে দুই দিকে পড়ে আছে। তো তখন চিন্তা করলো রুম্মান যে এটা আর কি, এটা পড়ছে কেউ হয়তো বানায় রাখছিল কোনো কাকতাড়ুয়া টাইপের ফাইজলেমি করে। হ্যাঁ, সে হাঁটা দিল ওদিক থেকে, হেঁটে সে বেরোয় আসতেছে। তখন কিন্তু সূর্য আরও পড়ে গেছে, মানে ওই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে শুধু ছায়া, ওখানে আর আলো ওইভাবে নাই, পুরোটা ছায়া। সে হেঁটে বেরোয় আসতেছে, ফুলের গাছ টাছ, তো পাখি টাকি ডাকতেছে। তো সে যখন নাকি ওই বেরোয় আসা রাস্তার কাছে গেছে, ওই সময় সে দেখলো 2টা দাঁড় কাক তার ঠিক মাথার খানিকটা উপর দিয়ে খুব কর্কশ শব্দে ডাকতে কা কা করে সব ডাকতে একটার মাথার উপর ঘুরতেছে। সবাক হইলে 2টা দাঁড় কাক কেন, 2টা দাঁড় কাক এরকম ঘুরতে এক সময় তার সামনে এসে বসলো, ওখানে কতগুলো গাছের গুড়ির মতো ফালানো ছিল, তো ওই গুড়ির উপরে এসে বসছে। এবং অবাক হলো রুম্মান যে মানে দাঁড় কাকগুলোর সাইজ বেশ বড়, এবং তাকে দেখে বেশ কর্কশভাবে কা কা করে ডাকতেছে, এবং সেই কণ্ঠটা কিন্তু মোটা, দাঁড় কাকের যে গলাটা কিন্তু মানে কণ্ঠ স্বরটা কিন্তু মোটা, অন্য টাইপের, কেমন যেন একটা রুক্ষ কা কা শব্দ হচ্ছে। তার দিকে তাকায় ডাকতেছে, এবং খুব কড়াভাবে, এবং সেই চোখের দিকে তাকাইলো, চোখ 2টা লাল, মানে লাল চোখ, 2টা দাঁড় কাকের চোখ লাল, তার দিকে ডাকতেছে। তো সে সাথে সাথে তার ক্যামেরাটা বের করে পয়েন্ট করে সাথে সে টিপলো। এটা তো ছিল প্রাইম লেন্স লাগানো, তো সুতরাং ছবি তোলা সহজ হয়েছে। টাস করে সে কয়েকটা শাটার টানলো, টেনে সে হাঁটা দিল, এবং কাকগুলা দেখা গেলো যে আবার মানে সে যখন পাশ থেকে যাচ্ছে আবার উড়ে যে মাথার উপর দিয়ে ঘুরতেছে। তো রুম্মানের কাছে একটু ভয় লাগা শুরু করলো, যে মানে আবার তাকে ঠোক না দেয়, যেভাবে ঘুরতেছে তার মাথার উপর দিয়ে চিল যেভাবে চক্কর দেয় ওইভাবে। তো রুম্মান তাড়াতাড়ি হেঁটে যে একসময় গেট দিয়ে বের হয়ে গেল। বের হওয়ার পর সে দেখলো না, আর কাকগুলাকে আর দেখতেছে না সে। তো চিন্তা করলো যা গেছে, এগুলো কোত্থেকে আসছিল, কি ব্যাপার বুঝলাম না। তো সে হাঁটা দিছে ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে, যে বাসে করে যাবে, ওখান থেকে যে তার বাস চেঞ্জ করতে হবে, পরে গাজীপুরের দিকে যাবে। তো ওরকম করে সে দেখলো যখন সে বাসে উঠছে তখন অলরেডি অন্ধকার, সন্ধ্যা ঘনায় গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। বাস চলা শুরু করলো, বাস যেতে তাকে নিয়ে গেল ওই এক স্টেশনে, যেখানে সে নামবে সেখান থেকে বাস সুইচ করলো, করে সে ওই গাজীপুরের দিকে যাওয়া শুরু করলো আরেক বাসে উঠে। তো এইবার বাসে ওঠার পর শরীরটা বেশ খারাপ লাগতেছে রুম্মানের, মনে হচ্ছে যে কেমন যেন বমি লাগতেছে, মাথাটা ঘুরাচ্ছে, কেমন যেন লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। এবং তার চোখের সামনে ওই হঠাৎ ওই স্কেয়ারক্রোটার মুখটা ভাসতেছে, ওই যে একটা কালো তরমুজের খোলের মতো চেহারা আকাশে রং দিয়ে, ওইটা ভাসতেছে, এবং কেমন যেন একটা গন্ধ নাকে এসে লাগতেছে, মানে একটা মানে আজব গন্ধ, বিজাতীয় গন্ধ, যেই গন্ধ সে এর আগে পায় নাই, কেমন জানি। আর বমি আসতেছে, মানে সে মানে এটা রাখতে পারছে না, রেজিস্ট করতে পারতেছে না, বমিটা মানে একদম এসে পড়বে এরকম। তো রুম্মান চিন্তা করলো, আরে আমি তো আসলে মোশন সিক না, মানে আমি যে বাসে উঠছি এর জন্য বমি আসবে, জীবনে এরকম হয় নাই, আজকে কেন হচ্ছে এরকম, সে চিন্তা করে পারছে না যে এরকম কেন হচ্ছে। আর তার মানে চোখের সামনে কাকগুলাও ভাসতেছে মাঝে মাঝে, তো সে মানে একদম মানে রাখতে পারতেছে না, মানে তার বমি হয়ে যাবে। তো তখন সে চিন্তা করলো যে তার যে ব্যাগ, তার এই ব্যাগের ভিতরে পলিথিন আছে বড়, ওই পলিথিনের মধ্যে সে ওই যে মাঝে মাঝে জিনিসপত্র ঢুকায় রাখে। চিন্তা করলো যে মানে এখন বমি করে ফেলবে, সে কোনো উপায় নেই। সে বসছেও ঠিক পেছনের সিটের আরও কয়েকটা সিট আগে, অন্ধকার বাসের মধ্যে ওই হালকা রাস্তার আলো এসে পড়তেছে মাঝে মাঝে। বাস যখন ল্যাম্পপোস্টগুলো ক্রস করে যাচ্ছে তখন সে আলো মাঝে মাঝে পড়তেছে। তো রুম্মান তাড়াতাড়ি তার ওই হ্যান্ড ব্যাগের ভেতর থেকে পলিথিন বের করলো, ওটার মধ্যে আরো জিনিস ছিল, সেটা ব্যাগে ঢেলে দিয়ে সে পলিথিনটা বের করে মানে বের করতে তার একদম মানে সাথে উল্টে আসছে পেটের ভিতর থেকে। তো সে তাড়াতাড়ি পলিথিনটা ধরছে মুখের উপরে, মানে পলিথিনের মধ্যে মুখ ঢোকায় সে বমি করে দিল।
তো অনেকক্ষণ তার মনে হচ্ছে শরীর পুরা নিংড়া আসতেছে, ভিতর থেকে সব বের হয়ে যাবে, এরকম অসুস্থ লাগতেছে। তো পাশের যে প্যাসেঞ্জার ছিল একটু সরে বসে তারা বললো, ভাই ঠিক আছেন কি, আপনার সমস্যা আছে, বাসে উঠলে বমি হয়? তো রুম্মান মাথা নাড়তেছে এরকম যে না। তো সে কয়েকবার এরকম ওখানে ওই জায়গায় বসে কয়েকবার সেরকম করলো এবং শরীর নেতায় গেল তার। তাড়াতাড়ি সে মানে তার তো আবার ডিসেন্সি একটু বেশি ছিল রুম্মানের, মানে সে এই অবস্থাতেও খেয়াল রাখতেছে যেন তাকে দেখে কেউ নাক না ছিটকায় বা সে যে এরকম নোংরা হয়ে গেছে, বমি করছে, মানুষ খারাপ না বলে। তো সে তাড়াতাড়ি পলিথিনের মুখটাকে চেপে বন্ধ করে ফেললো, বন্ধ করে সে বেঁধে জাস্ট মুখটাকে ঢেকে চুপচাপ বসে আছে মাথাটা নিচু করে। তো পাশের লোকটা বললো, ভাই আপনি ঠিক আছেন? তো রুম্মান শুধু বললো, ভাই মাথাটা অনেক ঘুরতেছে। লোকটা বললো যে আচ্ছা আপনি দাঁড়ান, আমি ইসের সাথে কন্ডাক্টরের সাথে কথা বলতেছি। ওই লোকটা ওখানে উঠে ডাক দিল কন্ডাক্টরে, বললো এই ভাইয়ের অবস্থা খারাপ, ওনার শরীর খারাপ লাগতেছে, পানি আছে নাকি? যাকের মধ্যে তখন ওই ইসের কাছে পানি ছিল না, এই পাশে ড্রাইভারের পাশে একজনের পানি ছিল। তিনি বললেন যে আমার কাছে পানি আছে, পানি নেন। তো ওই পানি নিয়ে রুম্মানকে দিল। রুম্মান ওইখানে ওই যে পানি দিয়ে মুখটা কোনো মতো মুছে ওই পলিথিনের মধ্যেই ব্যবস্থা করলো, করে বললো পানি খাইলো, একটু পানি টানি খেয়ে ওখানে বসলো। তো লোকটা বললো যে ভাই আপনি কি নামতে পারবেন ঠিক মতো? রুম্মান বললো যে হ্যাঁ পারবো। তো তারপরে যখন নাকি তার যে ডেস্টিনেশন আসলো, সে কিন্তু এতক্ষণ নেতাই গেছে, আর কিন্তু তারই নাই। সে কোনো মতো পলিথিনটা গিট্টু দিয়ে বেঁধে রেখে সে এরকম নেতাই গেছিল। তো তার যখন ডেস্টিনেশন আসে সে বুঝতে পারছে, সে আস্তে করে উঠে নামা শুরু করলো মানে বাস থেকে। তো নামতে যে গেটের কাছে যে সে পড়ে গেল, মানে বাস তখন থেমে আছে, গেটের কাছে সে পড়ে গেল, একদম রাস্তায় যেয়ে পড়লো, ধাপ করে রাস্তার মধ্যে পড়ছে। সাথে সাথে মানুষজন হই হই করে উঠলো, কি অবস্থা। তো মানুষ আসলো, ওই যে তার পাশে যে প্যাসেঞ্জার সিটের লোকটা ছিল সেও আসলো, এসে বললো যে ভাই কি অবস্থা, টেনে তুললো তাকে। তো রুম্মান বললো যে আমার কেন জানি মাথা ঘুরতেছে, আমি কিছুই করতে পারতেছি না। লোকটা বললো আপনি মনে হয় খাওয়া দাওয়া করেন নাই নাকি? বলে যে না আমি খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু হঠাৎ করে অসুস্থ লাগলো। তো ওই লোকটা তখন বললো সবাইরে যে আপনারা চিন্তা করেন না, ওনাকে আমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো ওই লোকটাই তাকে নিয়ে গেল, রুম্মানকে ধরে নিয়ে গেল, নিয়ে যায় ওখান থেকে সে রিক্সা ঠিক করলো রুম্মানদের বাসা যেখানে সেখানে। তো উঠে সেই রওনা দিল। লোকটা বললো আপনাকে আমি পৌঁছায় দিব, অসুবিধা নেই, চিন্তা করেন না, কোনোরকম টেনশন করেন না, আমি আসি, আর আমাকে নিয়েও টেনশন করেন না, আমি মানুষ হিসেবে খারাপ না, আপনাকে আমি পৌঁছায় দিব। তো লোকটা নিয়ে গেল। তো রিক্সা মানে অনেক দূর, রুম্মানদের বাসা মোটামুটি ভালোই দূর ছিল। মানে সাধারণত রুম্মান এখান থেকে ওই ইসে করে যায়, ওই লেগুনার মতো ইসে করে যায়, অনেক দূর যায়, সেখান থেকে রিক্সা নেয়। কিন্তু আজকে এখান থেকে রিক্সা নিছে, কারণ ওগুলাতে ওঠার মতো অবস্থা নেই। তো চলতে চলতে ওই যে তাদের যে বাসার যে রাস্তা, সেই রাস্তায় চলে আসলো। মানে মোটামুটি তাদের বাসাটা বেশ একটু নির্জন জায়গাতেই, একটা গলির মধ্যে দিয়ে গেছে। তো ওইখান দিয়ে যে রিক্সা এক সময় পৌঁছালো তাদের বাসার কাছে। রুম্মান ততক্ষণে অনেকটাই নেতাই গেছে, সে নড়তে পারতেছে না, এরকম মানে ঢুলতেছে। সে শুধু দেখাইলো যে আমাদের বাসায় যে এখানে থামেন। তো থামলো, তো জিজ্ঞেস করতেছে একতলা বাড়ি। তো লোকটা তখন জিজ্ঞেস করছে এই যে এর আপনাদের বাড়ি এখানে? রুম্মান বলছে হ্যাঁ, আমাকে নামান। বলে আপনার নামা লাগবে না, আপনি বসেন, আমি দেখতেছি আগে। বলে রুম্মানকে বসা রেখে লোকটা নেমে গেল, নেমে যে বাসায় বারবার বেল দিচ্ছে। তো অনেকক্ষণ পর রুম্মানের আম্মা ওখানে আসলো, এসে বললো যে কে, কি ব্যাপার? তো বলতেছে আপনাদের বাড়ির একজন মানুষ, উনি অসুস্থ, ওই যে রিক্সার মধ্যে আছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছেন। তো রুম্মানের আম্মা তাড়াতাড়ি বেরোলো এবং দেখলো যে রুম্মানের চাচাও আসছে ওখানে। চাচাও এসছে, কি ব্যাপার, এসে রুম্মানকে ধরলো। তো তারা মানে একটু মানে লাগতেছে, মানে লোকটাকেই বরং তারা চিন্তা করতেছে কি ব্যাপার। বলতেছে আপনি কোত্থেকে পাইছেন, জিজ্ঞেস করছে রুম্মানের চাচা ওকে কোত্থেকে পাইছেন কি। তো রুম্মান তখন বলছে আরে উনি আমাকে রাস্তার থেকে সেভ করে নিয়ে আসছে, আমি বাসের মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম। তো রুম্মানের আম্মা তখন ওই লোকটাকে বললো যে বাবা আপনি অনেক হেল্পফুল, আপনি অনেক হেল্প করছেন আমার ছেলেটাকে। লোকটা বলছে না না, কোনো অসুবিধা নেই, আমি তো আমার দায়িত্ব, আমি একজন মানুষকে এরকম পাইছি, কী অবস্থা। যাই হোক, ওনাকে রিক্সা ভাড়াটা সব দিয়ে দিল তারা, এবং ওনাকে বসায় চা নাস্তা খাওয়াইলো। উনি তারপরও বসতে চান নাই, বলছে যে আপনারা ওনাকে টেক কেয়ার করেন। মনে হয় উনি কোথাও ছিল বাইরে, হয়তো এই গরম টরম লাগছে নাকি, কেন যেরকম হইলো হঠাৎ করে, উনি বাসেই দেখলাম যেরকম হয়ে গেছে। যাই হোক, লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে রুম্মানের চাচা এগোয় দিয়ে আসলো সামনে। উনি তো আবার যাবেন, তাকে মানে এগোয় দিয়ে আসলো। তার বাড়ি আবার এখান থেকে ছাড়া আরও দূরে, বাসে উঠতে হবে আবার তাকে। তো লোকটা খুব একজন কাইন্ড মানুষ, তাকে বিদায় দিয়ে রুম্মানের চাচা আসলেন। রুম্মানের আম্মা এসে রুম্মানকে শুশ্রূষা করলেন, দেখলেন যে আসলে তার খারাপ লাগতেছে। বললো ডাক্তার ডাকবে নাকি? রুম্মান বলছে না লাগবে না, হতে পারে আমি দুপুরে খাইছিলাম অনেক আর্লি, এবং এর মধ্যে অনেক ঘোরাঘুরি করছি, ওখানে দাঁড়াইছি, এবং এর জন্য হয়তো খারাপ লাগতে পারে, হয়তো মানে ফুড পয়জনিং হয়েছে, হতে পারে এরকম, এর জন্য খারাপ লাগতেছে। যাই হোক, তার মা তাকে পানি টানি খেতে দিল এবং ফু দিয়ে দিল, পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিয়ে পানি খাওয়াইলো। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, রুম্মানের আম্মা যখন পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিছে, সেই পানি খাওয়াইছে, তখন রুম্মানের একটু বেটার লাগা শুরু করছে। মানে মনে হচ্ছে যে হঠাৎ করে তার অবস্থা
মানে অনেকটাই ভালো হয়ে গেছে। মানে আগে যদি তার অবস্থা 10-3 থাকতো, এই পড়া পানিটা খাওয়ার পর তার অবস্থা হয়ে গেছে 10-7 এরকম। মানে হঠাৎ করে অনেকটাই রিভাইভ করছে সে অবাক হলো। আর আম্মা দোয়া পড়ে ফু দিয়েছিল পানিতে। তো যাই হোক, রুম্মান একটু বেটার ফিল করা শুরু করলো। তার আম্মা বললো, আচ্ছা চিন্তা করিস না বাবা, থাক। আরও দোয়া দরুদ পড়ে ফু দিল ছেলেকে। বললো যে তুই এরকম গেছিস দুপুরবেলা, ঠিক করিস না, এগুলো বুঝায় টুঝায় বসা হয়ে গেল। রুম্মানের চাচাও তাদের ঘরে চলে গেল, তাদের ঘরটা ছিল পাশে। আর রুম্মানের বাবা গত হয়েছেন অনেকদিন। এই বাসার মধ্যে সে আর তার আম্মা থাকে, আর তার বড় বোনের বিয়ে হয়ে গেছে, বড় বোন তার বোনের বাসায় থাকে। তো এইখানে সে আর তার মা থাকে শুধু এখন, আর চাচার বাসাটা হলো পাশেই। তো রুম্মান বসে আছে, শরীরটা এখনও দুর্বল বেশ। রাত হয়েছে অনেক রাত, এর মধ্যে আকাশে মেঘ গুড়গুড় করতেছে, বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তার আম্মা ওখানে গেছে, হয়তো খাবার দাবার রেডি করতেছে। রুম্মান ঘরে বসে আছে। তো আকাশে মেঘ যেহেতু গুড়গুড় করতেছে এবং বাতাস হালকা চলতেছে, বেশ মানে ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টির আগে যেরকম হয়। রুম্মান তার ঘরের জানলা খুলে দিল। জানলা খুলে দিয়ে তার বিছানায় বসছে এবং লাইট বন্ধ করে দিচ্ছে, ডিম লাইটটা জ্বালা রাখছে। তো তার কাছে বেশ লাগতেছে, জানলা দিয়ে মাঝে মাঝে তাকায় দেখতেছে, গাছগাছালি এরকম দুলতেছে, মানে খুব সুন্দর এবং মানে বেশ মানে ঝড়ের আগে যেরকম পরিবেশ হয় সেরকম। ঝড় আসে না, কিন্তু পরিবেশটা ঝড় আসার আগের মতো। তো রুম্মান চিন্তা করছে, আজকে সারাদিন কি করলাম, আচ্ছা ক্যামেরাটা কি সব কিছু ঠিকঠাক আছে নাকি। সে ব্যাগটাকে হাতে নিয়ে ব্যাগটা দেখলো, দেখে ক্যামেরা অন করলো, করে ছবির প্রিভিউ দেখতে গেল। তো ছবির প্রিভিউ দেখতে যে সে খুব অবাক হলো যে সেই যে লাস্টে কাকের ছবিগুলো তুলছিল, ওগুলো একটাও মানে স্পষ্ট কোনো কাকের ছবি উঠে নাই। মনে হচ্ছে যে মানে একদম নাড়াচাড়া করলে যদি কেউ ছবি তুলতে যায় একদম কেঁপে কুপে যে কিছু একটা উঠে সেরকম। এবং ওই কাকের যে একটা স্ট্রাকচার সেটা বোঝা, মনে হচ্ছে কালচে কিছু একটা, দুইটা পা একটু বোঝা যাচ্ছে, কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না। সে অবাক হলো, সে কিন্তু কয়েকটা শাটার টিপ ছিল, একটাও ওইভাবে ওঠে না, প্রত্যেকটা কেঁপে যাওয়া ছবির মতো এরকম এরকম। মানে রুম্মান খুব অবাক হলো, জানি আমার হাত তো স্টিডি ছিল এবং দাঁড়ায় তুলছি, মানে সে হাঁটতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে শাটার টিপসে। তো সুতরাং ক্যামেরা নাড়াচাড়া করার মতো এরকম কিছু না। আর সব কিছুতেই মানে তার ক্যামেরাগুলোর মধ্যেই ছিল, মানে এই ভিআর লেন্স ছিল। তো সুতরাং এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে ছবিগুলো এরকম হয়েছে। তো রুম্মান একটু অবাক হয়েছে, সে তাকায় প্রিভিউটা দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো তার জানালার কাছে কেমন একটা সরসর করে শব্দ, এবং তাদের নেট ছিল জানালায়। নেটের মধ্যে মনে হলো যে কেউ যদি কিছু যে টান দেয়, নেটটা মানে একটা ধারালো কিছু রেখে বা কোনো একটা লোহা টাইপের কিছু যে টরট করে টান দেয়, ধর একটা ছুরির মাথায় যে টরট করে টান মারে যেরকম শব্দ হবে, সেরকম একটা শব্দ। তো রুম্মান অবাক হয়ে তাকায় জানলার মধ্যে কি এরকম শব্দ করলো। তাকায় 1 সেকেন্ডের জন্য তার কাছে মনে হলো কিছু একটা সরে গেছে জানলার সামনে দিয়ে, কিছু একটা সরে গেছে এরকম, মানে একটা কেউ জানি মনে হচ্ছে যে কেউ দেখতেছিল, মাথা সরা ফেলছে। তো রুম্মান তাড়াতাড়ি ক্যামেরাটা ওখানে ফেলে লাফ দিয়ে সে জানলার কাছে গেছে, জানলার কাছে যে উকি দিচ্ছে, উকি দিয়ে বাইরে তাকায়, কিচ্ছু দেখতে পেল না। কিন্তু তার নাকি একটা গন্ধ লাগলো, এই গন্ধটা খুবই অবাক করা। ওই যে বাসে লাগছিল তার কাছে উদ্ভট একটা গন্ধ, সেরকম একটা গন্ধ। এবং তার নাড়ি ভুড়ি ঠেলে বমি আসলো আবার, বললে এখনই বমি করে দেয়। অনেক কষ্টে সে বমিটা থামায়, মানে পেটে তো ওরকম কিছু নাই খাবার দাবার। তো সে তাড়াতাড়ি আবার হেঁটে আসলো, এসে চিন্তা করলো এটা কি, মনে হলো কিছু একটা দেখলাম, আবার এরকম একটা অবস্থা। তো এই চিন্তা করতে করতে সে যে ক্যামেরাটা নিয়ে ব্যাগে ভরলো, আর ভালো লাগতে যায়, ব্যাগে ক্যামেরা রাখতে যাবে, তখন তার হাতের মধ্যে কি জানি লাগলো, চুলের মতো। তো সে অবাক হলো, এটা কি। সে ক্যামেরাটা রেখে টেনে দেখলো, মানে বের করছে তার হাতে ওই যে ইটা উইগের মতো যেটা পরানো ছিল ইসের মাথায়, ওই যে খোলার মাথায়, ওই যে সেই যে কাকতাড়ুয়া ছিল এরকম, ওই কাকতাড়ুয়ার মাথায় যে একটা চুলের উইগ পরানো ছিল, সেটা খোলের উপরে বসানো ছিল সেই। এবং এটা ধরে মনে হচ্ছে একদম মানুষের চুল দিয়ে বানানো এরকম মনে হচ্ছে। এত মানে বেশ ভয়ও পাইলো, অবাকও লাগলো রুম্মান যে এটা এখানে আসলো কোত্থেকে, আমি কি এটা ভরে রাখছিলাম আমার এখানে। তার মনে পড়ে যতদূর সে ফেলে দিছিল, কিন্তু সে তার ব্যাগে ভরে ফেলছে, অবাক লাগলো তার কাছে। তো সে মানে খুব অস্বস্তি ফিল করলো, এখন যে এটাকে ফেলে দিবে, তার ফেলে দেওয়ার মানে জায়গাও সে খুঁজে পাইতেছে না। ব্যাগের মধ্যে রেখে দিবে, নাকি সে ডাইনে বামে ছুঁড়ে ফেলবে কোথাও, নাকি ঘরের বাইরে যে ফেলে আসবে। এর মধ্যে কিন্তু বাতাস চলা শুরু করছে বাইরে, মানে ঝড় আসবে এরকম একটা অবস্থা। তো সে মানে কোনো দিশা না পেয়ে সাথে সাথে আবার ব্যাগের মধ্যে ওইটা রেখে ব্যাগটা বন্ধ করে দিল, বন্ধ করে তার জানলাটাও বন্ধ করে দিল। বন্ধ করে যে তার কেমন জানি অস্বস্তি লাগতেছে, সে হাতটা ধুলে এবং আবার সেই বমি বমি ভাবটা ফিরে আসছে। হাত সাবান দিয়ে ধুয়ে টুয়ে তার মার কাছে গেল। তার মা বললো যে খাওয়া দাওয়া কর, তো বললো যে না খাওয়া দাওয়া করবো না, ভালো লাগতেছে না। তার মা জোর করলো খাইতে, জোর করে বললো খা, বলে যে আচ্ছা। তো বসলো, মানে কোনো মতে নাকে মুখে গুজে খাইলো আর কি। তো খাওয়া দাওয়ার পর সে রুমে চলে আসছে, এসে বসলো খাটের উপরে। শরীরটা জানি কেমন লাগতেছে, গা গুলাচ্ছে, বমি বমি আসতেছে, ভালো লাগতেছে না। তো সে দরজাটা আটকাই দিল তার রুমের। তো দরজা লক করলো না, আর ওই যে বোর্ড লক তো টিপে দেয় নাই আর কি, কেন জানি কি মনে করে সে আর লক করলো না রুমটা।
তো এসে দরজাটা ওরকম লাগাই দিয়ে সে বসে তার মোবাইল ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লো। চিন্তা করলো যে বসে বসে কিছুক্ষণ মোবাইল ফোনে এটা ওইটা দেখে ব্রাউজ করে সে ঘুমায় যাবে চিন্তা করছে। শরীরটা খুব খারাপ, তো মানে টায়ার্ড লাগতেছে। দেখতেছে যে ব্যাগটা তার এই বিছানার এই পাশে রাখা, তো ব্যাগটার দিক তাকালে চিন্তা করলো থাক। আবার মনে মনে তখন চিন্তা করলো ওইটার মধ্যে কি চুল টুল কি রাখছে, ওইটা ফেলে দিতে হবে দিনের বেলা উঠে। এই চিন্তা করে সে শুয়ে পড়ছে মোবাইলটা নিয়ে। তো মোটামুটি কিছুক্ষণ এদিক ওদিক ব্রাউজ করে মোবাইলটাকে রেখে সে ঘুমানোর চেষ্টা করলো। মানে তখন চোখে ঘুম আসছে, শুয়ে পড়ছে চোখ বন্ধ করে। তো ঘুমায় গেছে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বন বাদার মানে গাছপালা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং টাইমটা হচ্ছে ওই যে ডাস্ক, মানে সূর্য ডুবে যাচ্ছে এরকম সময়। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে তার সামনে একটা মানুষ আসলো, কালো আলখাল্লা পরা, পুরা শরীরে কালো আলখাল্লা পরা, মাথাটা ওই আলখাল্লার এই দিয়ে ঢাকা, এবং তার আশপাশ দিয়ে কুয়াশা, পেছনের অংশে কুয়াশা। সে এসে বলতেছে, আমি ধরে পেরেক মারলাম আর তুই সেই পেরেক খুললি, তোর খবর আছে, তুই শেষ, ওই পেরেক এখন তুই নিবি। এবং বলার মধ্যে এমন একটা ভঙ্গি ছিল যেটাতে রুম্মান অনেকটা ভয় পেয়ে গেল। তো সে বলছে, আমি কি করছি? স্বপ্নের মধ্যে বলছে, আমি কি করছি? বলে, তুই কি করছিস? তুই টের পাবি তুই কি করছিস। এই বলে সে কালো আলখাল্লা তার উপর ঝাঁপায় পড়লো। তার কাছে মনে হলো যে একটা কালো কিছু ওখান থেকে ব্যাঙের মতো ঝাঁপ দিয়ে তার উপর পড়লো এবং তাকে গলা টিপে ধরলো। তো রুম্মান আসলে মানে ওই ঘুমের মধ্যেই স্ট্রাগল করা শুরু করলো এটা ছুটানোর জন্য, এবং সে ছটফট করতেছে, হাত পা ছুটতেছে ছোড়ার জন্য, সে পারতেছে না। মানে অনেক চেষ্টা করতেছে সে ওটার থেকে মুক্তি পাওয়ার জন্য, সে পারতেছে না। তার মানে দম বন্ধ হয়ে আসতেছে, চোখ বন্ধ হয়ে আসতেছে, মানে সে পারতেছে না একদম। চিৎকার শুরু করলো সে, মানে ওই ঘুমের মধ্যে চিৎকার করতেছে, গলা ফাটায় চিৎকার করতেছে, কোনো কাজ হচ্ছে না। তার গলা দিয়ে ঘড়ঘড় শব্দ বেরোইতেছে। সে হাত পা ছুটতেছে, মনে হচ্ছে বাতাসের মধ্যে সে ছুটতেছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ এরকম ভাবে সে স্ট্রাগল করছে, মনে হচ্ছে একসময় সে নেতায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো রুম্মানের এই সময় ঘুমটা ভেঙে গেছে। মানে সে যখন নেতায় যাচ্ছে, সে যখন হাল ছেড়ে দিচ্ছে, তখন তার ঘুম ভেঙে গেছে। মানে চোখ খুলছে, সে চোখ খুলে সে দেখতেছে সে বাতাসে ভেসে আছে। মানে সে তাদের যে সিলিং ফ্যান এটার খুব কাছাকাছি, সে মানে মাটি থেকে উপরে, সে আসলেই বাতাসে। এবং তার পায়ের কাছে, মানে তার পায়ের কাছে বেশ খানিকটা দূরে ওই যে সে দেখছিল যে সেই কাকতাড়ুয়াটা ওইটা দাঁড়ায় আছে এখানে কাকতাড়ুয়ার মতো, এবং কিন্তু ওইটাকে দেখে মনে হইতেছে ওইটা এখন লাইভ, মানে ওইটার ভেতরে জীবন আছে এরকম মনে হইতেছে। এবং ওইটা দাঁড়ায় আছে, এবং মাথার মধ্যে সে উইকটা নাই, সে উইকটা তার হাতের মধ্যে, এবং সে ফিল করতে পারতেছে তার হাতের মধ্যে ওইটা চুলটা ধরা রুম্মান। এবং সে বাতাসের মধ্যে, সে কিন্তু চোখ খুলে এটা দেখতেছে, কিন্তু সে গলা দিয়ে শব্দ বের করতে পারতেছে না। সে চিন্তা করতেছে যে সে কি জেগে আছে না ঘুমায় গেছে, নাকি তার কি অবস্থা, তার নিজের স্টেটটাই সে বুঝতেছে না। প্রচন্ড ভয় মানে রুম্মানের, সে মানে নড়াচড়া করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। সে সারা শরীরের শক্তি এক করে চিৎকার করার চেষ্টা করলো, অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলো। তো মানে শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে কেমন গড়গড় করতেছে। তো রুম্মান বুঝলো যে এটা কেমন একটা সিচুয়েশন। সে মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দোয়া পড়তেছে, সূরা পড়ছে একটা। সূরা পড়ার সাথে সাথে মনে হলো তাকে কেউ ছেড়ে দিল উপর থেকে। সে ধাপ করে বিছনার মধ্যে পড়লো, মানে সে বিছনার উপরে পড়লো, ধাপ করে বিছনার মধ্যে পড়লো। এবং সে যখন পড়ছে তখন তার চোখটা বন্ধ করে ফেলছিল। সে চোখ যখন খুললো, তার কাছে মনে হলো যে এই মাঝখানের ঘটনাটা ঘটে নাই, এটা তার একটা ভ্রম ছিল। কারণ সে মানে এখানে পড়ে মনে হচ্ছে না যে সে উপর থেকে পড়ছে। এবং সে হাতের দিকে তাকাইলো যে তার হাতের মধ্যে কোনো চুল বা কিছু নাই, তার শরীর ঘেমে গেছে। তো রুম্মান আস্তে করে উঠে বসলো, উঠে বসে দেখলো যে সে বিছানায় আছে আর সবকিছু নর্মাল, ঘরের মধ্যে কেউ নাই, ঘর খালি। ওই যে ডিম লাইট জ্বালা রাখছিল, সে ডিম লাইট জ্বলতেছে। ঘরের ভেতরে অস্বস্তিকর একটা নীরবতা, মানে এই যে সিলিং ফ্যানের একটা শব্দ সেটা হচ্ছে। আর তাদের যে বাসা, তাদের বাসায় তার রুমের পাশেই কিন্তু একটা এক্সটেন্ডেড বারান্দা আছে। সেই বারান্দাটার চালটা হচ্ছে টিনের। তো সেটার মধ্যে বৃষ্টি পড়তেছে হালকা, সেই বৃষ্টির শব্দটা আসতেছে এখানে এরকম। আর এই শব্দটাই মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, বৃষ্টির শব্দ আর ফ্যানের শব্দ। আর রুমটা একদম নীরব, আর কোনো শব্দ নাই। তো রুম্মানের কাছে বেশ অস্বস্তি লাগলো। তো সে চিন্তা করলো যে সে উঠে রেস্টরুমে যাবে। তো সে বিছানা থেকে উঠছে, রেস্টরুমের কাছে গেছে। রেস্টরুমের মানে সে টাচ করবে রেস্টরুমের যে হ্যান্ডেলটা দরজার। এই সময় ভেতর থেকে শব্দ হলো, রেস্টরুমের ভেতর থেকে কিচেনটাকে ডাকলো রুম্মান বলে। তো তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে রুম্মানের, যে বাথরুমের ভেতর থেকে তারা রুম্মান বলে কে ডাকতেছে, কেমন যেন ফিসফিস করে কণ্ঠ। এটা নারী না পুরুষ সেটাও সে বুঝতে পারতেছে না। 2 বার 3 বার রুম্মান করে ডাকছে।
তো রুম্মান খুবই ভয় পাইছে, সে চিন্তা করলো যে বাথরুমের মধ্যে থেকে আমার রুম্মান বলে কে ডাকবে, বাথরুমে যাবে কিনা চিন্তা করছে, না কি চিন্তা করতেছে তার মনের ভুল। তো সে কি মনে করে লাইটটা জ্বালাই দিল, বাথরুমের লাইটটা জ্বালাই দিছে, বাথরুমের মধ্যে বাতি জ্বলে উঠছে, আর ওই ডাক কিন্তু নাই। তো রুম্মান গেট খুলে ঢুকলো বাথরুমে, কেমন দিন লাগতেছে বাথরুমের ভিতরটা, মানে আলো জ্বলে আছে, অ্যাটাচ বাথরুম, মানে তার ভয় লাগতেছে আর কি। তো যাই হোক, সে বাথরুমে গেল, বাথরুম ইউজ করে সে বের হয়েছে বাথরুম থেকে বের হয়ে সে যখন নাকি দরজাটা টেনে দিছে, দিয়ে ঘুরে হেঁটে তার বিছানার দিকে যাচ্ছে, পাশের চেয়ারের মধ্যে দেখলো যে পাশে যে চেয়ারটা রাখা, ওই চেয়ারের মধ্যে সেই চুলটা রাখা, এবং তার নিচে ওই ব্যাগটা, যে তার যে ব্যাগটা ছিল তার ক্যামেরার ব্যাগ, সেটা নিচে রাখা চেয়ারের, আর তার উপর ওই চুলটা বের করে রাখা। রুম্মানের সারা শরীর একদম জমে গেল, কারণ এই রাতের বেলা তার রুমে ঢুকে এগুলো কেউ বের করার নাই, সে বাথরুমে গেছিল, মধ্যে কি হবে। এই সময় সে বাথরুমের দরজার ভেতর থেকে নক শুনলো, তার বাথরুমের ভেতর থেকে কেউ টক 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 করে দরজা নক করতেছে, মনে হচ্ছে যে কেউ একজন, মানে যেমন দরজা খুলতে বলে সেরকম। তো রুম্মান প্রচণ্ড ভয় পেয়েছে, সে বাথরুমের দরজার ধারে কাছে গেল না, চুলটাকেও ধরল না, সে ভয়ে ভয়ে তার বিছানায় এসে বসলো। সে চিন্তা করলো যে সে কি এখানে ঘুমাবে নাকি তার আম্মুকে ডাকবে, এরকম চিন্তা করতেছে। এই সময় তার মনে হলো তার রাজ্যের ঘুম চোখে লেগে আসতেছে, মানে তার চোখ বন্ধ হয়ে যেতেছে, আর সে ফিল করলো সে আস্তে আস্তে মাটির থেকে উঠে যাচ্ছে, মানে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে, মানে এই জাগ্রত অবস্থায় সে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে। তো রুম্মান ভয়ে চিৎকার করে উঠলো, মানে যত জোর ছিল তার কণ্ঠে, জোরে জোরে চিৎকার করলো, আম্মা আম্মা বলে চিৎকার করা শুরু করলো। মানে সে ভয় পাইছে, অনেক ভয় পাইছে। তো চিৎকার করা কিছুক্ষণের মধ্যে সে দেখলো হন্তদন্ত হয়ে তার আম্মা দরজা খুলে ঢুকছে ভিতরে, দরজা খুলে তার মা ঢুকছিল, ঢুকে তাকে বাতাসে ভাষা দেখছে তার মা। তো তার মা সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, উনি সাথে দোয়া পড়া শুরু করছে, এবং দোয়া পড়ার সাথে সাথে রুম্মান ধপাস করে বিছানায় পড়লো। তার আম্মা যে ধরে বসছে তাকে সাথে বিছানায় পড়ছিল রুম্মান, তার আম্মা যে তাকে তাড়াতাড়ি ধরলো, এবং তিনি দোয়া পড়তেছেন, সাথে সূরা পড়ে রুম্মানকে ফু দিতেছেন। রুম্মান মনে হইতেছে যে তার শরীরে মনে হচ্ছে ভারী কিছু চেপে ধরতেছিল তাকে, তার আম্মা এই যে সূরা পড়ে ফু দেওয়াতে মনে হচ্ছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে পরবর্তী সেকেন্ডে, এরকম লাগা শুরু করছে। তো তার আম্মা মানে একবার ক্রমাগত পড়তেছে, তিনি সূরা পড়তেছে, লম্বা একটা সূরা পড়া শুরু করছেন। আর রুম্মানের কাছে তখন মনে হচ্ছে মায়ের এই পড়াটাতে সে অনেকটা পাইতেছে, রিল্যাক্স পাইতেছে। অনেকক্ষণ তার আম্মা বসে বসে তার পাশে বসে সূরা তিলাওয়াত করলেন, এবং রুম্মান তখন মোটামুটি একসময় আস্তে আস্তে মানে সহজ হয়ে আসলো, তার মধ্যে ওই চাপটা নাই। তার মা দোয়া পড়তে 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 অনেকক্ষণ হয়ে গেছে। তো একসময় তার আম্মা থামলো, থেমে বললো যে তোরে কি কিছু খারাপ কিছু ধরছে নাকি, তুই বাতাসে উঠলি কেমনে? তার মা দেখছে বাতাসে। তো তার আম্মা মানে খুব ভয় পাইছে এটাতে। তো তখন তার আম্মা আবার বললো তুই চুপ থাক, তুই কথা বলিস না। আর রুম্মান বলছে মা তুমি আমার পাশে থাকো। তো তার মা পাশে বসে আবার দোয়া পড়তেছেন তাকে ধরে। এরকম পড়তে পড়তে এক সময় রাত পার হয়ে গেছে, ফজরে আজান দিছে। তখন রুম্মানের আম্মা ক্লান্ত হয়ে গেছেন, তিনি মনে পড়ে যাবেন এরকম অবস্থা। তো রুম্মান তখন বললো আম্মা আজান দিছে, তুমি টেনশন করো না, তুমি থাকো, অসুবিধা নাই। রুম্মান নিজেও তখন শুয়ে শুয়ে দোয়া পড়তেছে। তো যাই হোক, এরকম করতে করতে ওই টাইমটা তখন পার হয়ে গেল, এবং তার আম্মা নামাজ পড়লেন এবং রুম্মানকে বললেন যে তুই নামাজ পড়। তিনি সাথে করে রুম্মানকে নিয়ে গেলেন ওনার রুমে, যখন তো উজু করায় নামাজ পড়াইলেন। তো তারপরে রুম্মানের আম্মা বলল যে আমি তো চাচারে বলতেছি যে কি হয়েছে দেখি, আমরা এটার খবর নিতেছি, তোরে এরকম কেন দেখলাম, কি হয়েছিল, কই গেছিলি তুই? তো রুম্মান বললো যে আম্মা আমি তো কালকে এরকম গেছিলাম, এরকম জিনিস দেখছি যে বোটানিক্যাল গার্ডেন এরকম। তো তখন তার আম্মা বুঝলো যে ছেলে কোনো একটা খারাপ কিছুর পাল্লায় পড়ছিল, ওখানে কোনো জাদু করা কোনো কিছু ছিল সেখানে এরকম। তো তার আম্মা বললো যে তোরে আমি একা ছাড়বো না। তার আম্মা তার সাথে নিয়ে গেলেন তার চাচার ওইখানে। তার চাচারে যে বললেন যে ভাই সাহেব আপনি খবর দেন, হুজুরকে একটু খবর দেন। কী হয়েছে? বললো যে ওর এরকম ব্যাপার। তার চাচারা বললেন, তার চাচাও মোটামুটি বুঝে নিলেন ব্যাপারটা কি। তো তিনি চলে গেলেন, তিনি যে মসজিদ থেকে একটু পরে ওখানকার হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর আসলেন, এসে বললেন যে কী হয়েছে? বললো যে এরকম ব্যাপার। তো তিনি রুম্মানের ঘরে গেলেন রুম্মানকে নিয়ে, বললো যে ওইখানে তোমার কি হয়েছে, তো আমাকে আবার বলো। তো রুম্মান সব বললো। তো রুম্মান রাতের ঘটনাও বললো যে সে এরকম চুল পাইছে এরকম। তো তখন বললো এই জিনিসটাই আমি তোমাকে জানতে চাচ্ছিলাম, তুমি কোনো জিনিস নিয়ে আসছো নাকি সাথে? তো বলে রুম্মানের ঘরে যখন হুজুর ঢুকতে যাচ্ছে, তখন ঠিক তার সামনে মানে ট্রাম করে দরজাটা লাগাই দিল রুমের কেউ, মানে মুখের উপরে দরজা লাগাই দিল এরকম। তো খুবই অবাক কাণ্ড। তো হুজুর সামনে দাঁড়ায় দেখলেন দরজা বন্ধ করে দিছে কেউ। তো হুজুর দোয়া পড়তেছেন ওইখানে, বলেন দরজাটা খুলেন।
বললো তাদেরকে, রুম্মানদেরকে। তো রুম্মানও এখানে মোড়ানোর চেষ্টা করলো, দরজা খুলতেছে না। ভিতর থেকে কেউ ওই যে টিপে দিছে, সুইচ টিপে দিছে এরকম। ভিতরে কিন্তু কেউ নাই, এটা কিভাবে লাগলো কে জানে। তো রুম্মানের আম্মা চাবি নিয়ে আসলো দরজার। তো হুজুর দোয়া পড়ে চাবিটা ঢুকাইলেন, ঢুকায় মোচড় দিলেন, দরজা খুলে গেল। তারপর তিনি দোয়া পড়তে পড়তে ভিতরে ঢুকলেন, বললেন আপনারা ঢুকেন না, আপনারা শরীর বন্ধ করে ফেলেন। সবাইকে তিনি বললেন দোয়া পড়ে শরীর বন্ধ করতে, দোয়া বলে দিলেন। তো সবাই শরীর বন্ধ করলেন, হুজুর রুমে ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন, মানে দোয়া পড়তে পড়তে দেখলেন যে বিছানা দেখলেন রুম্মানের, আর তার পাশে ওই যে চেয়ারের উপরে ওই চুলটা রাখা। তো তিনি তাদেরকে বললেন যে একটা এরকম ব্যাগ বা কিছু নিয়ে আসতে। ওই ব্যাগ বা কিছু নিয়ে আসলো। তিনি ওই দোয়া পড়ে ওই চুলটাকে নিয়ে ওই ব্যাগের মধ্যে বললেন, ভরে মুখটা বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বললেন যে এখানে সমস্যা আছে, আপনারা এখানে বসেন, যেহেতু রুম্মান এখানে সম্পৃক্ত আছে আমি দেখতেছি। রুম্মানের মা বসলো, রুম্মান এবং রুম্মানের চাচাও আসলো, চাচিও আসলো, তারা সবাই বসলো রুমের মধ্যে। তো রুম্মানকে একটু দূরে বসেছে তাদের থেকে। তো উনি ওখানে বসে তার মতো শুরু করলেন দোয়া দুরুদ পড়া এবং রুকাইয়া করা শুরু করলেন তিনি। তো রুকাইয়া করলেন, রুকাইয়া করে ওখানে দেখা গেল যে মানে আর কি একটা খারাপ জিনিস, ওইটার প্রেজেন্স তিনি বুঝতে পারলেন। তো ওই জিনিসটা রুম্মানের উপর আর আসতেছে না, সে ওই পাশ দিয়ে ঘুরতেছে এবং বোঝা যাচ্ছে যে হুজুর সেন্স করার চেষ্টা করতেছেন। তো এক পর্যায়ে তিনি নিজেই প্রশ্ন করলেন কাউকে, অদৃশ্য কাউকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, মানে এখানে কেন এসে বিরক্ত করতেছে। তো তখন ওই জিনিসটা কিছু একটা উত্তর দিছে হুজুর, এটা সবাই শুনে নাই, বাট হুজুর শুনছে। তো শুনে উনি অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন, মানে ধ্যানের মতো দোয়া পড়তেছিলেন। উনি দোয়া পড়ার পরে এক সময় বললেন যে ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, এরকম বললেন তিনি। বলে তারপর তিনি নর্মাল মোডে আসলেন, আবার সাধারণভাবে যেভাবে কথা বলেন ওইভাবে আসলেন। এসে বললেন সবাইকে যে রুম্মান কালকে গেছিল একটা জায়গায়, তো সেখানে কোনো একটা মানুষকে কেউ কালো জাদু করছিল। তো সেখানে ওই কালো জাদু যখন করে, ওইখানে একটা শয়তান ওই জায়গায় নিয়োজিত হয়েছিল ওই জিনিসটা করার জন্য। তো রুম্মান সেখানে বাগড়া দিছে, সে ওইটাকে ধরে ওইটা নাকি কি করছে, সে নষ্ট করছে এবং ওইটার মধ্যে সে ইন্টারফেয়ার করছে। তো এই জন্য তাকে মানে ক্ষতি করতে চাইছিল এবং ওইটার একটা অংশ নাকি নিয়ে আসছে রুম্মান। তো রুম্মান বলতেছিল যে না, আমি কিছু আনি নাই, এটা আমার সাথে এমনি আসছে এসে এইভাবে। তো বলতেছে যে হুজুর তখন বলছে, বাবা আমি তো বুঝি তুমি আনো নাই, কিন্তু ওরাই এরকম, ওরা আরও সাথে রাখবে, বুঝো না, কালো জাদু কাউকে করে। তো যাই হোক, আমি ওকে যতটুকু বুঝাইছি যে চলে যেতে এখান থেকে, যেটা তোমাকে আর ক্ষতি না করে, আর তোমাকে ক্ষতি করলে তাকে ক্ষতি করা হবে, তার সমস্যা হবে, এগুলো বুঝাই দিছি। তো সে চলে গেছে। তারপরও আমি তোমার রুম বন্ধ করে দিচ্ছি। এইসব ব্ল্যাক ম্যাজিশিয়ানরা খুব খারাপ, তারা মানুষের পিছনে লাগে এবং এই জিনগুলোও খুব খারাপ। তো তিনি তখন রুম্মানদের বাসা বন্ধ করে দিলেন, রুম্মানকে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিলেন এবং রুম্মানকে আমল করতে বললেন, এই আমলগুলো করতে হবে যাতে তোমাকে কেউ এসে এরকম না করে। আর কোথাও এরকম যাবা না, নির্জন জায়গায় যদি যাও মানে কাউকে সাথে নিয়ে যাবা, আর এরকম কোনো কিছু স্ট্রেঞ্জ জিনিস যেগুলো ধরবা না, ওগুলা নাড়াছাড়া করবো না। ওগুলোর মধ্যে অনেক সময় উল্টাপাল্টা জিনিস থাকে, মানুষ অনেক খারাপ, অনেক মানুষই উল্টাপাল্টা কাজ করে এগুলো নিয়ে। তো সুতরাং ওগুলা টাচ করবা না, এরকম কিছু দেখলে কখনো টাচ করবা না, এগুলো বুঝাই দেন। তো বুঝাই দিয়ে তিনি ঘরটার বন্ধ করে ওই দিন চলে যান হুজুর। আর রুম্মান এরপর নাকি বেশ কয়েকদিন এরকম মানে ফিল করছিল যে তাকে কেউ ডাকে, মানে রাতের বেলা যদি সে রাস্তা দিয়ে হেঁটে আসতে থাকতো মনে হতো যে তাকে কেউ ডাক দিছে হঠাৎ করে। তো সেই ওদিক ওদিক তাকাইতে কেউ নাই, মানে কাউকে দেখতে পেত না। আবার তাদের গলিতে যখন ঢুকতো রাতের বেলা, তাকে কেউ ইট মারতো, এরকম বড় বড় ইট এসে পড়তো তার আশেপাশে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে সে বুঝতে পারছে এটা কোনো মানুষ মারতো না, কারণ কোনো মানুষ এইভাবে ইট মারার নাই। আর ইটগুলো একটাও লাগতো না তার গায়ে, তার এদিক ওদিক দিয়ে চলে যেত, যে দেয়ালে লেগে ভেঙে যেত, মানে গুঁড়া হয়ে যেত এরকম। কিন্তু এত জোরে মারতো সে বুঝতো ভোঁত করে এসে পাশের দেয়ালে লেগে গুঁড়া হয়ে গেছে, এরকম করছে। এমনকি তাদের ওই যে দরজা, যে গেট, বাসায় ঢোকার যে গেট, ওইটার মধ্যেও ইট এসে লাগছে এরকম অনেকবার। তো এরকম অনেক দিন চলছে। তো রুম্মান তো বাসা থেকে বেরোলে দোয়া দরুদ পড়ে বেরোতো, শরীর বন্ধ করে বেরোতো। তো এইভাবে আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যায়। এরপর আর রুম্মানের এই সমস্যাগুলো হয় নাই। তো রুম্মান এরকম সবাইকে একটা রিকোয়েস্ট করছে, যে বলছে যে আপনারা যদি কেউ কখনো উদ্ভট কোনো জিনিস দেখেন এরকম, ওগুলোকে টাচ করবেন না বাইরে গেলে, এটা টাচ করলে কিন্তু একটা সমস্যা হইতেই পারে। সে বলছে যে সে আল্লাহর রহমতে বেঁচে গেছে, এর থেকে বড় কিছু তার হতে পারতো, বাট সেটার থেকে সে বেঁচে গেছে। তো এটাই ছিল রুম্মানের ঘটনা। আমার চোখের সামনে তখনও কাঁপছে টর্চের মৃদু আলোটা।
খিলগাঁওয়ের সেই পুরনো 3তলা ফ্ল্যাটের বাথরুমের দরজাটা বাহির থেকে এক ঝটকায় বন্ধ হয়ে গেল। আমি আতঙ্কে দরজার লকটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা যেন ভেতর থেকে জ্যাম হয়ে গেছে। চারপাশের বাতাসটা আচমকা জমে বরফ হয়ে গেল। ঠিক তখনই আমার পেছনের শাওয়ারটা নিজে নিজেই চালু হয়ে গেল, আর সেখান থেকে টপ টপ করে পড়তে লাগলো তীব্র পচা গন্ধের কালচে রক্ত। আমি ভয়ে চিৎকার দিয়ে জানালার দিকে তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বাথরুমের ভেজা দেয়াল ফুঁড়ে একটা কুচকুচে কালো দীর্ঘ অবয়ব দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে যাচ্ছে। তার কোনো চোখ, নাক, মুখ নেই, কেবল একটা মসৃণ চামড়ার ফাঁকা অংশ। সে সিলিং থেকে উল্টো হয়ে আমার দিকে ঝুঁকে পড়ল, আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই আমার নিজের গলাতে কেউ একজন ফিস ফিস করে হেসে উঠে বলল, তুই একা, তুই এখানে একদম একা, এখানে তুই ছাড়া কেউ নেই। এই ঘটনা 2024 সালের আগস্ট মাসের। আমার নাম তানভীর। আমি ঢাকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। ব্যাচেলার মানুষ, তাই খিলগাঁও এলাকায় একটা পুরনো 3তলা বাড়ির একদম উপরের তলার একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতাম। বাড়িটা বেশ নিরিবিলি ছিল, আর আমার একার জন্য ওটাই যথেষ্ট ছিল। ঘটনাটা শুরু হয়েছিল একটা সাধারণ সোমবারে। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। প্রচণ্ড ক্লান্ত থাকায় রুমে এসে ফ্রেশ হয়ে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন আনুমানিক 2:40 হুট করেই আমার ঘুমটা ভেঙে গেল। প্রচণ্ড তৃষ্ণা পাওয়ায় আমি খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেলাম, পানি ফিল্টার দিকে। ফিল্টার থেকে গ্লাসে পানি ঢেলে যে না আমি এক চুমুক দিয়েছি, অমনি আমার মনে হলো আমার ঠিক বাম পাশে ড্রয়িং রুমের কাচের স্লাইডিং দরজাটার ওপাশ থেকে বাথরুমটা কল ঘরটার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, খুব মৃদু কিন্তু স্পষ্ট। কেউ একজন বাথরুমের প্লাস্টিকের দরজার ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। এই মধ্যরাতে আমি ছাড়া আর কেউ থাকার কথা নয় সেই ঘরে। আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমি দরজায় গিয়ে বারবার জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? ভেতর থেকে কোনো উত্তর এলো না, সব চুপচাপ। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, তাই সাহস সঞ্চয় করে আমি বাথরুমের দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম এবং লাইটের সুইচটা অন করলাম, কিন্তু লাইটটা জ্বলল না। শুধু একটা মৃদু ভোল্টেজের ড্রপের মতো লালচে আলো ছাড়তে লাগলো। বাথরুমের এসি বা ভেন্টিলেটর সেটাও বন্ধ, অথচ ভেতরের তাপমাত্রা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন আমি কোনো চলন্ত ফ্রিজের ভেতরে দাঁড়িয়ে আছি। ঠান্ডায় আমার হাত পা প্রায় অবশ হয়ে আসছিল। ঠিক তখনই একটা তীব্র পচা মাংসের গন্ধ আমার নাক দিয়ে মাথা গিয়ে ঠেকল। আমি দ্রুত ওখান থেকে বের হয়ে আসার জন্য যেই না ঘুরলাম, অমনি বাথরুমের প্লাস্টিকের দরজাটা বাহির থেকে কেউ যেন প্রচণ্ড জোরে এক ঝটকায় আটকে দিল। আমি আতঙ্কে দরজার লকটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা 1 ইঞ্চিও নড়ল না। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক পিছনের শাওয়ারটা নিজে নিজে চালু হয়ে গেল, কিন্তু সেখান থেকে কোনো পানি পড়ছিল না, পড়ছিল
কোত্থেকে কালো রঙের রক্ত। সেই রক্ত মেঝেতে পড়ে চারদিকে দেয়াল বেয়ে নামতে শুরু করলো। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। ঠিক তখনই বাথরুমের কোণার ভেজা দেয়াল ফুঁড়ে একটা কুচকুচে কালো ছায়া অবয়ব মানুষের মতো চার হাত পায়ে ভর দিয়ে খসখস করে শব্দে দেয়াল বেয়ে সোজা সিলিংয়ে উঠে গেল। তার কোনো চোখ ছিল না, কোনো নাক বা কোনো মুখও ছিল না। তার পুরো মুখমণ্ডল জুড়ে ছিল কেবল মসৃণ কালচে চামড়া একটা ফাঁকা অংশ। সে সিলিংয়ে টিকটিকির মতো উল্টো হয়ে ঝুলে রইল এবং তার সেই মুখহীন বিভৎস অবয়বের ভেতরের অংশ থেকে একটা বিকট চেরা এবং পৈশাচিক হাসির শব্দ বের হয়ে এলো। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সে হাসির আওয়াজটা ছিল হুবহু আমার নিজের গলার আওয়াজ। সে আমার নিজের কণ্ঠস্বরে কানের একদম কাছে ফিসফিস করে বলে উঠল, তুই একা তানভীর, তুই এখানে একদম একা, এবার তুই আমার সাথে আয়। কথাটা শেষ হতে না হতেই তার দুটো কুচকুচে কালো দীর্ঘ নখওয়ালা লোমশ হাত সিলিং থেকে ঝুলে এসে আমার গলাটা শক্ত করে চেপে ধরল। ধারালো নখগুলো আমার চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি অক্সিজেনের অভাবে ছটফট করতে লাগলাম এবং আতঙ্কের চরম সীমায় পৌঁছে আমি ওখান থেকেই মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লাম। পরদিন সকালে অফিসের কলিগরা আমাকে ফোনে না পেয়ে কেয়ারটেকারকে সাথে নিয়ে এসে ফ্ল্যাটের লক ভেঙে বাথরুম থেকে আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ডাক্তাররা বলেছিল তীব্র ভয়ের কারণে আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। আমি সেই দিনই ওই ফ্ল্যাটটা ছেড়ে দিই। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। আমি এখন অন্য এলাকায় থাকি, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় বা বাথরুমে যাওয়ার সময় যদি সামান্যতম আমি কোনো খসখস শব্দ শুনি, আমার মনে হয় সেই মুখহীন অবয়বটা আজও আমার জন্য সিলিংয়ে চলে অপেক্ষা করছে এবং বলছে, তানভীর তুই চলে আয়, তুই তো এখানে একা থাকিস। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।